বাইরে বক্স বাজছে, কিন্তু 18 বছরের ফালাকের কাছে মনে হচ্ছে সেটা তার মরণ ঘণ্টা। আয়নার সামনে বসে ফালাক ফুপিয়ে কাঁদছে। গালের কাজল চোখের জলে মিশে একাকার হয়ে গেছে। মা বাবা মরা এতিম মেয়ে ফালাক। বড় ভাই আর ভাবির সংসারে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ সে বুঝলো সে আসলে তাদের কাছে কেবল একটি পণ্য ছিল। ভাইয়া, তুমি এই কয়েকটা টাকার জন্য আমাকে ওই লোকটার হাতে তুলে দিচ্ছ, যে লোকটা ডিভোর্সি, যার বয়সের সাথে আমার কোনো মিল নেই। লোকে বলে সে বড় মস্তান, সবাই তাকে ভয় পায়। আমি ওই বাড়িতে গিয়ে বাঁচবো তো? ফালাকের বড় ভাই ঘরের এক কোণে বসে মির্জা বাড়ি থেকে পাঠানো টাকার বান্ডিলগুলো গুছিয়ে রাখছে, আর চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু লোভের তৃপ্তি। চুপ কর ফালাক, কপাল করে এমন ঘরে বিয়ে হচ্ছে তোর। সে মস্তানি করুক আর যাই করুক, অনেক টাকা। এই যে গয়নাগুলো পরছিস, এগুলো সব ওদের বাড়ি থেকে পাঠিয়েছে তোর ভাবি, আর আমি তোকে আর কত খাওয়াবো? এখন নিজের পথ নিজে দেখে নেই। ফালাকের ভাবি পাশ থেকে বলে উঠলে, এই যে এতগুলো টাকা আর গহনা, এগুলো ওনার পরিবার থেকে পাঠিয়েছে। এই অভাবের সংসারে তুই থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। যা, ঠিকমতো তৈরি হয়ে নে। ফালাক এই বিয়ে করতে চায় না, তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছে। 32 বছর বয়সী সাদ মির্জা তার কামরায় বসে সিগারেট টানছে। সাদ এলাকার দাপুটে মস্তান, সবাই তাকে জমের মতো ভয় পায়। তার আগের স্ত্রী তার এই অন্ধকার জগৎ আর রূঢ় আচরণ সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে চলে গেছে। সাদের মা ঘরে ঢুকে বলেন, সাদের মা, সাদ, গাড়ি তৈরি। আর কতক্ষণ বসে থাকবি? মেয়েটা এতিম, খুব শান্ত, তুই বিয়ে করলে ওর একটা গতি হবে, আর আমাদেরও বংশ রক্ষা পাবে। সাত দাঁতে দাঁত চেপে বলল, আমি আগেই বলছি মা, আমি বিয়ে করতে চাই না। তোমরা টাকা দিয়ে মেয়ে কিনে আনছো আমার জন্য, এটা বিয়ে নয়। আমি তাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সে এই বাড়িতে শুধু তোমাদের পছন্দের পুতুল হয়ে থাকবে, আর কেউ না। রাতে বারে ছাদের দামি গাড়ি ফালাকের বাড়ির সামনে। পাড়াপড়শি জানলা দিয়ে উঁকি মারছে। মস্তান ছাদ মির্জা ভয়ে কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। ফালাকের বড় ভাই জোর করে তাকে ধরে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির পেছনের সিটে ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার পাশে বসে আছে সাদ মির্জা। সাদের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার গাম্ভীর্য ফালাককে আরও আতঙ্কিত করে তুলছে। সাদ একবারও ফালাকের দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলতে শুরু করলো মির্জা ভিলের দিকে। মির্জা ভিলা বিশাল রাজকীয় কামরায় ফালাক এক কোণে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ আগে এই ঘরে এনে বসিয়ে দিয়ে গেছে এই বাড়ির কয়েকজন। ছাদ ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। সেই শব্দে ফালাক আঁতকে উঠল। সাদের হাতে ছিল একটা মদের বোতল। সারা শরীর থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। টলতে টলতে ফালাকের সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে খাটের এক কোণে সিটিয়ে আছে। সাদ বোতলের শেষ চুমুক দিয়ে মেঝেতে সেটা আছাড় মেরে ভাঙল। কাঁচ ভাঙা শব্দে ফালাক আর্তনাদ করে উঠল। সাদ কোনো কথা না বলে রাগে আর বিরক্তিতে নিজের গায়ের দামি শেরওয়ানিটা টেনে খুলে একপাশে ছুঁড়ে ফেলল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়েছে। ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাকের ভয়ে পিছোতে পিছোতে ফালাক দেওয়ালের সাথে মিশে গেল। সাদ ফালাককে খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের কপালে লাগছে। কি হলো, ভয় পাচ্ছিস? তুই জানতি আমি কেমন লোক, জেনে শুনে তো টাকার লোভে এই মস্তানের গালে ঝুলে পড়ছিস। এখন সতীপনা দেখে লাভ নেই। বিয়ে করার শখ আজ মিটিয়ে দিচ্ছি তোর। সাদ তার শক্ত আঙ্গুল ফালাকের চিবুকটা চেপে ধরে মুখটা উপরে তুলল। সাদের চোখের মনে দুটো লাল হয়েছে। ফালাক কিছু বলার আগে সাদ চুলের খোঁপায় হাত দিল। সযত্নে গেঁথে রাখা সাদা গাজরা ফুলগুলো এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলল। কয়েকটা ফুল ছিঁড়ে ফালাকের কোলের উপর পড়ল, বাকি ছড়িয়ে পড়ল বিছানায়। খোঁপাটা আলগা হয়ে ফালাকের পিঠময় তার ঘন চুলগুলো ছড়িয়ে পড়ল। হ্যাঁচকা টানে ব্লাউজের হাত দিল। ফালাক ছটপট করছে। ছাদ এক নিমেষে উপরের বোতামগুলো ছিঁড়ে ফেলল। ফালাকের কান্নার শব্দ সাদের কানে পৌঁছালো না। মাথায় তখন কেবল নেশা আর ঘৃণা কাজ করছে। কান্নার নাটক বন্ধ কর, তোর মতো লোভী মেয়েদের আমি চিনি। বিয়ে করার যখন এতই শখ, তখন এই শখ আমি আজ মিটিয়ে দিচ্ছি। এই বলে সাদ প্রচণ্ড আক্রোশে ফালাকের উপর ঝাঁপিয়ে পড়ে। ফালাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে
তার 18 বছর দুর্বল শরীরটা কিছুই নেই। ফালাকের আর্তনাদ ওই বদ্ধ ঘরের দেওয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে স্রেফ একটা পণ্য হিসেবে ব্যবহার করতে শুরু করলো, যার কোনো মন নেই, কোনো অনুভূতি নেই। ফালাকের শাড়ির আঁচলটা অবজ্ঞার সাথে সরিয়ে দিল। রজনীগন্ধার পাপড়িগুলো তাদের শরীরে নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াতে লাগলো। ব্যথার এক তীক্ষ্ণ অনুভূতি ফালাকের সারা শরীর ছড়িয়ে পড়ল। ফালাক যন্ত্রণায় কুঁকড়ে আছে। তার চোখ দুটো দিয়ে অনবরত জল গড়িয়ে চাদর ভিজে যাচ্ছে। ফালাক এখন এই লোকের নামে সিলমোহর হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, এখন এসব স্বাভাবিক। ফালাক এটাই মনে মনে সান্ত্বনা দিল নিজেকে। ভোরের আজান দিচ্ছে। সাত অন্য পাশে হয়ে শুয়ে আছে। ফালাক উঠে কোনো মতে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘন্টাখানিক পর একটা গাড়ি শাড়ি পরে বের হলো। ভালো লাগছে না কিছুই, তাই নিচে নেমে এলো আস্তে আস্তে হেঁটে। প্রথমে একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো, যিনি পান চিবোচ্ছেন। সম্ভবত এটা সাত মির্জার দাদি। কিলো বউ, নতুন বউ, আমার নাতি মনে হয় তোমার হাঁটার অবস্থায় রাখেনি। এমন ভাবে হাঁটছো কেন? ফালাক লজ্জায় কান গরম হয়ে যাবে তখনই ফালাকের লজ্জায় কান গরম হয়ে উঠল। নুইয়ে পড়া মাথাটা যেন কোনো রকম সোজা করতে পারল না। দরজায় তার মুখটা লজ্জায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দাদির কথার ধরন যেমন ঠাট্টা ছিল, তার চেয়ে বেশি ছিল এক ধরনের রূঢ় সত্য। ফালাক হাত দিয়ে নিজের পরনের শাড়ির আঁচলটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে দাদির তীক্ষ্ণ চাহনি থেকে নিজেকে ঢাকার চেষ্টা করছে। কিছু বলতে যাবে তখনই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ফালাক আর চোখে চেয়ে দেখছে ছাদ নামছে। ছাদের পরনে এখন সাদা একটা শার্ট আর জিন্স প্যান্ট। রাগে রাতে সে মদ্যপ অবস্থায় থাকা রক্তচক্ষু নেই, কিন্তু চোখে সেই কাঠিন্য এখনও একই রকম। চুলগুলো অবিন্যস্ত। চোখে ঘুমের সময় বিরক্ত লাগে। সিঁড়ি দিয়ে নামার সময় একবার ফালাকের দিকে তাকালো। ফালাক শিউরে উঠল। রাতের ওই পাশবিক স্মৃতিগুলো আবার তার শরীরে নীল ক্ষতগুলোকে চাবুকের মতো আঘাত করলো যেন ফালাককে। সাদকে দেখে দাদি পান চিবোনো বন্ধ করে একটা কুটিল হাসলো। দাদি, কিরে সাদ, আজ তো ভোরেই বিছানা ছাড়লি যে? নতুন নাতবো তো দেখি সকালে হাঁটাচলা করতে পারছে না। তুই কি তবে একটু বেশি মাতলামি করলি রাতে? সাদ দাদির কথায় কোনো উত্তর দিল না। ফালাক একদম সামনে এগিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে দুপা পিছিয়ে গেল। যা এখান থেকে, গিয়ে আমার ঘরে বসে থাক। সাদ তার চোখের দিকে তাকিয়ে একটা বিদ্রুপের হাসি দিল। মনে রাখিস, তুই এই বাড়ির উত্তরাধিকারী জন্মানোর একটা মাধ্যম মাত্র। এর বেশি কিছু আশা করলে ভুল করবি। যা উপরে যা। ফালাক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছনে শুনতে পেল দাদি খিকখিক করে হাসছে আর সাদকে বলছে, মেয়েটা খুব নরম রে সাদ, একটু আস্তে চালাস। ফালাক নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তার মনে হচ্ছে এই বিশাল মির্জা ভিলার প্রতিটি ইট নিচে এক একটা গোপন অভিশাপ লুকিয়েছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তার 18 বছর জীবনটা আজ এই জঞ্জালের মাঝে আটকে গেছে। হঠাৎ তার নজর পড়ল খাটের পাশে মেঝেতে রজনীগন্ধার সে পিষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো এখনো পড়ে আছে। তার জীবনের পবিত্রতা যেন এই পাপড়িগুলোর মতো সাদের পায়ের নিচে পিষে শেষ হয়ে যাচ্ছে। সাদ কোনো কথা না বলে গট গট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিপ গাড়ি স্টার্ট দেওয়ার বিকট শব্দ ফালাকের কানে এলো। সাদ কোথায় গেল, কেন গেল, কাউকে কিছু বলে যায়নি। মির্জা বাড়ির সাদ মির্জাকে প্রশ্ন করার সাহস কারণেই। ফালাক দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো ছাদের গাড়িটা ধুলো উড়িয়ে গেট পার হয়ে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্তত কিছুক্ষণের জন্য হলেও সে এই লোকটার বিষাক্ত উপস্থিতি থেকে মুক্তি পেয়েছে। ঘরটা এখনো অগোছালো। ছাদের ফেলে রাখা সেই মদের বোতলের কাচের টুকরোগুলি এখনো মেঝেতে ঝিকঝিক করছে। ফালাক নিজেই একটা ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করলো। কী করবে, সে সবটা মেনে নিতে হবে। অনাথ মেয়ে, সে খুব কষ্ট করে বড় হয়েছে। ভাই সংসারে বোঝা হয়েছিল এতদিন, সেটা থেকে তো অন্তত মুক্তি হয়েছে। ঠিক তখনই দরজায় কড়াঘাত পড়ল। ফালাক ভেতরে আছে, দৌড় খোল। ফালাক চট করে চোখ মুছে আসল ঠিক করে দরজা খুলল। সাদের মা গম্ভীর মুখে দাঁড়িয়েছেন, তার হাতে একটি নতুন শাড়ি আর কিছু গয়না। সাদ কোথায় গেছে জানি না, তবে আজ বিকেলে আমাদের আত্মীয় স্বজন আসবে, তোমাকে দেখবে। সাদ ছাড়াই তোমাকে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে। মির্জা বাড়ির ইজ্জত যেন ছোট না হয়।
সেটা খেয়াল রাখো। ফালাক বুঝলো এই বাড়িতে তাকে স্রেফ একটা সাজানো পুতুলের মতো রাখা হয়েছে। বিকেল গড়াতে সাদের দুই কাজিন বোন রিশা আর নিশা আর সাদের ভাবি মামাতো ভাই এর বউ হুড়মুড় করে ফালাকের ঘরে ঢুকলো। তাদের হাতে মেকআপ বক্স, দামি কাতান শাড়ি আর গয়না। ফালাক খাটের এক কোণে বসেছিল। তাদের দেখে সে জড়সড় হয়ে দাঁড়ালো। ও মা, মেয়েটা তো মুখ শুকিয়ে হয়ে গেছে। সাত কি সারা রাত ঘুমাতে দেয় নাকি? যা মেজাজি ছেলে, বলেই ভাবি খিলখিল করে হেসে উঠল। ফালাকের ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। তার গলার কাছে একটা নীলচে দাগ আছে, সেটা ঢাকতে সে আপ্রাণ চেষ্টা করছে। ফালাক কোনো কথা বলল না। কেউ তার ভেতরে রক্তক্ষরণ দেখতে পাচ্ছে না। তার জোর করে ফালাককে ড্রেসিং টেবিলে সামনে দাঁড়ালো। মুখে কড়া মেকআপ ঘষা হচ্ছে যাতে কাল রাতের কালশিটেগুলো ধরা না পড়ে। গলায় ভারী নেকলেস পরিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজনরা দেখছে আর প্রশংসা করছে ফালাকের রূপের। ফালাকের বাড়ির লোকও এসেছে। ফালাকের বড় ভাবি ফালাককে বলেই যাচ্ছে, একটু মাথা নিচু করে চলবি। সাদের প্রথম বউটা খুব মুখে মুখে তর্ক করতো, তাই তো সাদ ওকে লাথি মেরে বের করে দিছে। ফালাক হাঁ হুঁ বলে উত্তর দিয়েছে। হঠাৎ বাড়ির সদর দরজায় জিপের গাড়ির কর্কশ আওয়াজ শোনা গেল। সাদ ফিরছে। সবাই চুপ। সাদের হাতে একটা ব্যান্ডেজ, শার্টের কলারে রক্ত। ড্রয়িং রুমে ঢুকে সবার সাজগোজ আর ফালাককে দেখে থমকে দাঁড়ালো, চোখে বিরক্তি। এই সঙ্গের নাটক মানে কি? তোমরা পুতুল নিয়ে শ্বাস খেলছো? ফালাক, তুই এখনো এই লোকগুলোর সামনে দাঁড়িয়েছিস? উপরে যা। ছাদের হুঙ্কারে পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত আত্মীয়রা ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকালো। ছাদের হাতের ব্যান্ডেজ আর শার্টের কলারে ছোপ ছোপ রক্তের দাগ দেখে ফালাকের কলিজা যেন শুকিয়ে এলো। এবার সাদ গর্জে উঠল, কি হলো? কানে কথা যায় না? বলছি না উপরে যা। ফালাক আর এক মুহূর্ত দাঁড়ানো না। ভারী শাড়ি আর গহনার ভার সামনে প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরে চলে এলো। ঘরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিতে লাগলো। হার্টবিট এত দ্রুত চলছে যে সে নিজের কানেই সেই ধক শব্দ শুনতে পাচ্ছে। মিনিট দশেকের মধ্যে সিঁড়িতে পরিচিত ভারী বুটের আওয়াজ শোনা গেল। স্বাদ আসছে। ফালাক ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে রইল। ছাদ লাথি দিয়ে দরজাটা খুলল। চোয়াল শক্ত, কপালে থেকে ঘাম ঝরছে। গটগট করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ফালাকের পরিপাটি সাজ দেখে গয়না পরা প্রতিচ্ছবি থেকে ছাদ একটা তাচ্ছিল্যে হাসি আসলো। কী রে, বেশ সেজেছিস তো। বাড়িতে কেউ আসার কথা শুনলে কি তোর রূপ এভাবে ফেটে পড়ে? নাকি ভাবছিস আমাকে খুশি করতে না পারলেও মেহমানদের দেখে নিজের দাম বাড়াবি? তোর ভাই কি তোকে শিখিয়ে দিয়েছে কিভাবে ঢং করে সাজতে হয়? ফালা কাঁপতে কাঁপতে বলল, না মানে, আর ভাবিরা জোর করে সাজিয়ে দিছে। সাত এক ঝটকায় ফালাকের কাছে চলে যায়। এলো রক্তমাখা হাত দিয়ে ফালাকের গলার ভারী নেকলেসটা টেনে ধরলো। খোল এসব, সরা এসব সঙ্গের গহনা। সাত নেকলেসটা এমনভাবে টানলো যে ফালাকের নরম চামড়ায় লাল দাগ বসে উঠলো। ফালাক যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। সাত নিজের রক্তাক্ত হাতে ফালাকের চুলের পিনগুলো হ্যাঁচকা টানে খুলতে শুরু করলো। ফালাকের কয়েকটা চুল পিনের সাথে ছিঁড়ে গেল। চাঁদের স্পর্শে কোনো মায়া নেই, আছে শুধু এক অদ্ভুত আক্রোশ, যেন বাইরের সব রাগ আর ক্লান্তি এই নিরীহ মেয়েটার উপর। এবার সাদ ফালাকে বিছানায় গিয়ে বসলো। ভীষণ রাগ হচ্ছে। কেটে যায় কিছুক্ষণ। ফালাক ভয়ে একপাশে বসে আছে। ছাদের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে দেখলো ফালাক অনেক রক্ত ঝরছে। ছাদের হাতে ব্যান্ডেজ ভিজে টকটকে লাল রক্ত চুইয়ে আছে। ফালাক ভয়ে ভয়ে খাট থেকে নেমে আলমারি পাশে থাকা ফার্স্ট এড বক্সটা খুঁজে বের করলো। খুব ধীর পায়ে ছাদের কাছে গিয়ে দাঁড়ালো। ছাদ ফালাকের দিকে একবার কর্কশ আর চোখে তাকে কর্কশের বলে, কি করতে এসেছিস? তোর তুই তোর কাজ কর, আমার সাথে ঘেঁষবি না একদম। ফালাক একটু কিছু না বলে হাঁটু গেড়ে ছাদের পাশে মেঝেতে বসলো। হাত কাঁপছে। ফালাকের এত রক্ত দেখে ভালো লাগছে না। সাদ অবাক করে দিয়ে ফালাক খুব সাবধানে সাদের রক্তমাখা হাতটা নিজের হাতের উপর নিল। হাত ছাড় বলছি, কি ভাবছিস তুই এই সেবা করে আমার মন পাবি? তোর ভাই তো তোর রেট ফিক্সড করেছে, তার চেয়ে এক পয়সা আমি তোকে বেশি দিব না। সর এখান থেকে। ফালাক উত্তর দিল না। পরম যত্নেই পুরনো ব্যান্ডেজটা খুলতে শুরু করলো। ফালাক আস্তে আস্তে টানলো ব্যান্ডেজ। সাত যন্ত্রণায় একটা শব্দ
করে দাঁতে দাঁত চেপে ধরল। একটু সহ্য করুন, অনেক রক্ত বের হচ্ছে, এভাবে ফেলে রাখলে ঘা হয়ে যাবে। ফালা কটন দিয়ে কাটা স্থান ড্রেসিং করতে লাগলো। সাদের মতো শক্তপোক্ত মস্তান ফালাকের এই হাতের ছোঁয়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাদের মনে হলো যে হাতগুলো কাল রাতে সে পিষে দিয়েছিল সেই হাতগুলো আজ তাকে এত মমতা দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। সাদ ফালাকের মুখের দিকে তাকালো। ফালাকের দু চোখ এখনো লাল হয়েছে, সারা মুখে কালকে সেই যন্ত্রণা ছাপ, অথচ তার কাজে কোনো অবহেলা নেই। সাদের বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল, কিন্তু নিজের ইগো আর ঘৃণা তাকে আবার শক্ত করে তুলল। ব্যান্ডেজ করা শেষ হতে ফালাক সাদের হাতটা আলতো করে ছেড়ে দিল। হয়েছে, অনেক দরদ দেখালি, এখন যা নিজের কাজ সাজ খোল, তোকে দেখে আমার ঘেন্না লাগছে। সাদ হাতটা সরিয়ে নিল ঠিকই, কিন্তু এবার ফালাকের গায়ে হাত তুলল না। গট গট করে বারান্দায় চলে গেল একটা সিগারেট জ্বালাতে। ফালাক মেঝেতে বসে রক্ত মাখা তুলো আর ব্যান্ডেজগুলো দেখছে। ফালাক একটা সুতির শাড়ি আর ব্লাউজ বের করে নিল, দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। মুখের সব কড়া মেকআপ ধুয়ে ফেলল ফালাক। ধোয়ার সময় রাতের পড়া কালশিটে পড়া দাগগুলো আবার স্পষ্ট হয়ে উঠল গালের পাশে, গলায়, ছাদের আঙ্গুলে সেই নীল হয়ে যাওয়া ছাপ। কিছুক্ষণ পর শাড়ি পরে বের হয়ে এলো। ফালাক ভাবলো স্বাদ হয়তো ঘরে নেই, কিন্তু ওয়াশরুম থেকে বের হতে দেখলো স্বাদ এখনও বারান্দায় ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাখি ঘরের ভিতর ঢুকছে। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিকির শব্দ আর বারান্দা থেকে আসা বাতাসের ঝাপটা। ফালাক খাটের এক কোণে খুব শক্তপণে গিয়ে বসলো, যেন কোনো শব্দ না হয়। ছাদের দিকে তাকাতে ভয় হচ্ছে। ছাদের জ্বলন্ত সিগারেটের লাল অংশটুকু একটা ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে। অনেকক্ষণ পর ছাদ রুমে আসলো। ফালাককে একদম স্নিগ্ধ লাগছে। ফালাকের কাছে গিয়ে ছাদ ফালাকের দুই হাত মাথার উপর তুলে ধরল। ছাদের গরম নিঃশ্বাস ফালাকের গলা কাঁপছে। ফালাক আজ আর চিৎকার করলো না, বুঝতে পেরেছে এই মস্তানের কাছে দয়া ভিক্ষে করা বৃথা। সে শুধু চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নিল। সাদ আক্রমণ ও উন্মেষসূচক ফালাকের সুতি শাড়ির আঁচল হ্যাঁচকা টানে সরিয়ে দিল। রাতের অন্ধকারের ঘরে আবার শুরু হলো এক অসম লড়াই। সাদের প্রতিটা স্পর্শ ছিল আক্রোশ আর দাবি, যেন সে বুঝিয়ে দিচ্ছে এই শরীর কেবল তার একার অধিকার। ফালাক পিষ্ট হতে হতে শুধু ভাবলো, এই রাত কি কোনোদিন শেষ হবে না? ভোরের হালকা আলো মির্জাবিলা জানলা দিয়ে উঁকি দিচ্ছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা আর মনের ভিতর জমে থাকা একরাশ হাহাকার নিয়ে ফালাক খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল। পাশের মানুষটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ফালাক খুব সাবধানে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। আজ সে একটা সাধারণ নীল রঙের সুতির শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এলো। পুরো বাড়ি তখনও স্তব্ধ। মির্জা বাড়িতে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। রান্নাঘরে দিয়ে ফালাক দেখলো কাজের লোকগুলো আসেনি। নিজেই আটা মেখে রুটি বেলতে শুরু করলো। নরম হাতগুলো রুটি বেলার সময় কাঁপছিল ঠিকই, কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখতে চাইল। ফালাক যখন রুটিগুলো সেঁকছিল তখন সাদের মা সাদের কাকি রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ফালাককে দেখে ওনারা অবাক হয়ে থমকে উঠল। ওমা ফালাক, তুমি এই সাত সকালে উঠে পড়লে যে মা! আর এসব কি করছো? রুটি বানাচ্ছ কেন তুমি? বাড়িতে তো লোক আছে এসব করার জন্য। ঠিকই তো, নতুন বউ তুমি, এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার কী দরকার? শরীরটা তো তোমার ভালো লাগছে না মা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ফালাক মাথা নিচু করে রুটি সেঁকতে সেঁকতে স্লান হাসলো। ফালাক, না মা, ঘুম ভেঙে গেল তো, তাই ভাবলাম আপনাদের সেবার জন্য নাস্তাটা আমিই তৈরি করব। কাজ করলে ভালো লাগে। লক্ষ্মী মেয়ে তুমি। ফালাক বুঝলো এইবারই বড়রা তাকে মায়া করছে, তবে উপরতলা সে মানুষটা আছে, তার মায়ের কোনো চিহ্ন নেই। চুপচাপ রুটিগুলো হটপটে রাখতে লাগলো। ছাদের মা আর কাকি শাশুড়ির সাথে নাস্তার আয়োজন শেষ করে ফালাক আর নিচে দাঁড়ালো না। ওপরতলা নিজের রুমে ফিরে এলো। ঘরে ঢুকে দেখলো ঘরটা সে আগের মতো অগোছালো হয়েছে। ছাদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। বিছানায় একপাশে অঘরে ঘুমিয়ে আছে। গায়ের চাদরটা অর্ধেক মেঝেতে লুটিয়ে পড়ছে। ফালাক খুব সাবধানে পা টিপে টিপে ঝাড়ু হাতে নিল। মেঝের ধুলো আর ছাদের ফেলে রাখা সিগারেটের ছাই সব কিছু পরম ধৈর্যে পরিষ্কার করতে লাগলো। রুম ঝাড়ু দেওয়া শেষ হতে আলতো করে ছাদের গায়ে চাদরটা টেনে ঠিক করে দিল। লোকটা যখন জেগে থাকে তখন সে এক জ্বলন্ত আগ্নেয়গিরি, কিন্তু ঘুমের ঘরে এক
তার চোখে এক অদ্ভুত প্রশান্তি যা ফালাককে ক্ষণিকের জন্য অবাক করলো। এরপর ফালাক বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফুলের স্নিগ্ধ বাতাস আর ভেজা চুল দোলা দিচ্ছে। সামনে বিশাল বাগান, শিশির ভেজা গাছ আর দূরের রাস্তার ব্যস্ত সবাই যেন এক অদ্ভুত নিস্তব্ধতা মোড়া। ফালাক রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার চোখে শূন্যতা। কাল পর্যন্ত সে ছিল তার ভাই ভাবির আশ্রয় এক বোঝা, আর আজ সে এই বিশাল অট্টালিকার এক বন্দিনী। পেছনের ঘরে ভেতরের ছাদ এখনো ঘুমিয়ে। ফারাক জানে এই মানুষটা জেগে উঠলে আবার শুরু করবে তার শাসন, তার ঘৃণা আর অবজ্ঞাসুর। তবু এই মুহূর্তে শান্ত পরিবেশ ফারাক খুব উপভোগ করলো। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আমাকে সহ্য করার শক্তি দাও। বারান্দার কোণে রাখা টবে একটা ছোট্ট গোলাপ কুড়ি। ফালাক সেদিকে তাকিয়ে রইল। দুপুরে ছাদের তিন ভাই বাড়িতে এলো। ড্রয়িং রুমে এখনো বেশ মজা চলছে। ফালাক ট্রে করে শরবত নিয়ে এলো। সাদা সুতির শাড়িতে তাকে খুব সাধারণ কিন্তু স্নিগ্ধ লাগছে। সাদের ভাই আয়ান ডাক্তার, মেজো চাচার ছেলে ঈশান, সে এখন বাড়ির ব্যবসা সামলায়। আর সবার ছোট ফারহান ভার্সিটি পড়ুয়া। তারা তিনজনের ছাদের নেওটা। এই দুজনের সাথে কথা হয়নি, তবে ফালাক আজ দুপুরে যেন তার ননদে এর কাছে এরা তিনজন ফালাকের দেওর। আমি আয়ান, সাদ মির্জার ভাই। আমি ডাক্তার হয়েও ভাইটার মেজাজ কোনোদিন ঠিক করলে পারলাম না। ফালাক মাথা নিচু করলো। ঠিক তখনই ফারহান সোফায় পা তুলে বসে ফোনে গেম খেলছিল। মুখ তুলে ফালাকের দিকে তাকালো। তার চোখে দুষ্টুমি। ওরে বাবা, সাত ভাইয়ের ঘরে একদম চাঁদের কোণে এসে পড়ছে। ভাবি, তুমি কলেজে পড়ার বয়সে এই হিটলারের সাথে ঘর করতে এলে কেন? আমি তো ভেবেছিলাম ভাইয়া ভয়ে কোনো মেয়ে এই বাড়িতে পা দেবে না। ফারাক ফারহানের কথা একটু হাসলো। আপনারা সবাই খুব ভালো, শরবতটা খেয়ে নিন। ভাইয়ারা ক্লান্ত দেখাচ্ছে আপনাদের। ওরা তিনজনে একে অন্যের দিকে তাকাচ্ছে। এত মিষ্টি করে বলছে কি কোমল মেয়েটা। আয়নের বেশ মেয়ে হলো, তার ভাইটা বেশ রাগী স্বভাবের। ঠিক তখনই সিঁড়িতে বুটের শব্দ হলো। সাত নামছে। ফারহান চট করে সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। ইমতিয়াজ তার হাসি মুখ গম্ভীর করে ফেললো। সাদের উপস্থিতির জন্য ড্রয়িং রুমে ঢুকে দেখলো ফালাক তার ভাইদের সাথে কথা বলছে। তার কপালে ভাঁজ করলো। কি হচ্ছে এখানে? ফালাক, তোর কি সারাদিন কোনো কাজ নেই? ড্রয়িং রুমে দাঁড়িয়ে আড্ডা দেওয়া শুরু করেছে, যা এখান থেকে। আয়ন বাধা দিয়ে বললো, আরে ভাইয়া, আমরা তো ওর সাথে পরিচিত হচ্ছিলাম, ও তো আমাদের বোন। সাদ কোনো কথা বলল না, ফালাকের দিকে তীব্র চোখে তাকালো। সাদ একটা সোফায় পা ছড়িয়ে বসলো। তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। আয়ান, ঈশান, ফারহান তিনজনে এখন সাদের মুখোমুখি। সাদ পকেট থেকে সিগারেট বের করলো। এ বাড়িতে সে কাউকে তোয়াক্কা করে না। ভাইয়া, ভাবি আসার পর তুই একটাবার ওর সাথে শান্তভাবে কথা বলছিস? আমরা সব জানি মেয়েটা এতিম, ওকে সারাক্ষণ শাসনে রেখে দিলে। সাদ একটা তাচ্ছিল্য এসে বলল, তোরা জানিস না এই মেয়েটার বংশটাই লোভী। ওর ভাই ওকে বিক্রি করছে, যে টাকার বিনিময়ে এসেছে তাকে কেন আমি মাথায় তুলে রাখবো? ও শুধু বাড়ির কাজ করবে আর চুপ থাকবে, এটাই ওর পরিচয়। ফালাকের বুকটা কেঁপে উঠল। ভাইদের সামনে এই অপমানটা সহ্য হচ্ছিল না। ফারহান এবার কথা বলে উঠল, ভাইয়া, তুমি সব কিছুর মধ্যে টাকার মস্তানি কেন আনো? ভাবি তো কোনো দোষ করেনি, দেখো কত সুন্দর করে সকাল থেকে সবার জন্য রুটি বানিয়েছে। ভাবি তো কোনো দোষ করেনি, দেখো কত সুন্দর সকাল থেকে সবার জন্য রুটি বানিয়েছে। তোমার হাতে ব্যান্ডেজটাই নাকি ওই করে দিয়েছে। ও যদি লোভী হতো তবে কি তোমার মতো লাগিয়ে রুখে সেবাও করতো? সাত ফারহানের দিকে রাগি চোখে তাকায়। ফারহান, নিজের পড়াশোনায় মন দে, বড়দের মাঝখানে বেশি কথা বলবি না। তোরা ওকে প্রশ্রয় দিচ্ছিস বলে ওর সাহস বাড়ছে। ঈশান বলল, ভাই, আমরা চাই ভাবি আর এই বাড়ির একজন হয়ে থাকুক। ভাবি, তুমি একদম ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। ফালাক নিচু স্বরে বলল, ঠিক আছে ভাইয়া। সাদ হঠাৎ উঠে গেল। সে পালাকের সামনে এসে খুব নিচু হয়ে তার চোখের দিকে তাকালো। ফালাক ভয় পেয়ে দ্রুত দৌড়ে রান্নাঘরে চলে যায়। আয়ান দীর্ঘশ্বাস ফেলে বুঝলো সাদকে বোঝানো অসম্ভব। সাদ গটগট করে বাইরে চলে গেল। রাতে ড্রয়িং টেবিলে এক প্রান্তে বসে আছে সাদের বাবা। চোখে মুখে বিরক্তি স্পষ্ট। পরিবারে বাকিরে খেতে বসছে। ফালাক এক কোণে দাঁড়িয়ে সবার পাতে খাবার তুলে দিচ্ছে। সাদ গটগট করে এসে চেয়ার টেনে বসলো। পুরো ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। সাদের শার্টের হাতা গোটানো, চোখ সেই অবদ্ধ চায়নি, কেবল ভাতে হাত দিয়েছে। অমনি সাদের বাবু গম্ভীর গলায় বলে উঠলেন, শুনেছি আজকে বাজারে আরো বড় ঝামেলা হয়েছে। লোকে বলে সাদ মির্জা এলাকা শাসন করে, আর আমি শুনি আমার ছেলে রাস্তার মস্তান।
মির্জাপুরি মান সম্মান তো ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এই অসভ্য জীবন তুই কবে ছাড়বি? সাদ খাওয়া দাওয়া থামিয়ে ওর বাবার দিকে স্থির চোখে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে গেল। মান সম্মানের কথা আপনি বলছেন, যার জীবনের অর্ধেকটা আমি একাই লড়েছি, এই পর্যায়ে পর্যন্ত এনেছি, সেই জীবন হিসাবে আপনি নেবেন না? আমি কেমন সেটা পুরো সহজ জানে। সাদ আর এক মুহূর্ত সেখানে বসলো না। রাগে ভাতের থালাটা ঠেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। থালাটা মেঝেতে পড়ার শব্দে ফারাক শিউরে উঠল। সাদ কারো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে গট গট করে বেরিয়ে গেল। টেবিলে সবার খাওয়া শেষ হলে বিষণ্ণতা বাড়ির নিয়ম অনুযায়ী এরপর বাকি মেয়েরা খেতে বসলো। সাদের মা ফালাককে অনেকবার বলল, বসুক বা খেয়ে নাও। না, আপনারা খেয়ে নিন, আমার খিদে নেই। ফালাক রান্নাঘরের দিকে রেটে করে সাদের জন্য ভাত তরকারি নিল। সাদের মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। দেখো মা, কিন্তু লাভ হবে না। সাদ একবার জেদ করলে কেউ তাকে খাওয়াতে পারে না। গত কয়েক বছর ধরে কতবার যে না খেয়ে রাত কাটিয়েছে তার হিসাব নেই। ওর জেদের কাছে আমাদের সবার যত্ন হার মেনে গেছে। ফালাক কোনো কথা বলল না। সাদের জন্য কোথায় যেন ফালাকের মনে একটা অদ্ভুত টান করছে। লোকটা সারা রাত না খেয়ে থাকবে ভেবে কেমন যেন লাগছে। ট্রে হাতে নিয়ে ধীর পায়ে দোতলা ছাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা আধখোলা। ঘর অন্ধকার, শুধু বারান্দা থেকে আসা চাঁদের আলোয় দেখা যাচ্ছে ছাদ উপুর হয়ে শুয়েছে। ফালাক ঘরে ঢুকে ট্রেটা টেবিলের উপর রাখলো। অন্ধকার ঘরে ছাদে উপুর হয়ে শুয়ে থাকার অভাবটা দেখে ফালাকের বুকের ভেতর কেমন যেন হালকা আহা করে উঠল। লোকটা নিষ্ঠুর, সন্দেহ নেই। লোকটা তাকে স্রেফ টাকা দিয়ে কেনা পণ্য ভাবে, তাতেও ভুল নেই। কিন্তু এই যে নিজের বাবার কাছে এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে না খেয়ে থাকাটা, এই দৃশ্যটা ফালাকের সহ্য হয় না। ফালাক নিজেও অনাথ। অপমানের স্বাদ সে ছোটবেলা থেকে চেনে। তাই হয়তো স্বাদের এই জেদি নীরবতা তার মনে এক অদ্ভুত ঢেউ, কষ্টের ঢেউ তুলছে। ফালাক খুব ধীর পায়ে বিছানার পাশে দাঁড়ালো। সাদের ভারী নিঃশ্বাস শব্দ শোনা যাচ্ছে। উঠে পড়েন, একটু খেয়ে নিন। সাদ নড়ল না, কোনো উত্তর দিল না। ফালাক দমে গেল। আর একটু কাছে গিয়ে বসলো। বাবার উপর রাগ করে না খেয়ে থাকলে আপনার শরীরে ক্ষতি করবে। রাত বাড়ছে, শরীরটা তো এমনিও ভালো নেই, তার উপর চোট। তোকে কে আসতে বলছে? দরদ দেখাতে এসেছিস? বলছি না আমার সামনে আসবি না। চাঁদ এক ঝটকে উঠে বসলো। অন্ধকারে তার চোখ দুটো জল জল করছে। দেখলো ফালাক ভয়ে পিছিয়ে না গিয়ে বরং খাবার হাতে সামনেই বসে আছে। আপনার মা বললেন আপনি অনেক না খেয়ে থাকেন, অন্তত এই লোকমা খেয়ে নিন। আপনার যা ইচ্ছা হয় আমাকে বলবেন, আমি সয়ে নিব। সাদ অবাক হয়ে ফালাকের মুখের দিকে চেয়ে রইল। এই মেয়েটার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়েও আছে এক গভীর মমতা। সাদ মমতার স্বাদ এই পাথুরে মির্জাভিলাতে বহুদিন পায়নি। সাদ ফালাকের হাত থেকে প্লেটটা নিতে চাইল না। ফালাক নিজ হাতে এক লোকমা মেখে সাদের মুখে ধরল। সাদের চোয়াল শক্ত হয়ে গেল। একবার ফালাকের চোখের দিকে তাকালো, তারপর যেন নিজের অজান্তে মুখ খুলল। সাদ প্রথম লোকমা মুখে নিতেই ফালাকের ঠোঁটের কোণে এক সূক্ষ্ম হাসি রেখা দেখা দিল। সাদের মতো একজন পাষাণ হৃদয়ের মানুষ আজ তার এই 14 বছরের ছোট মেয়ের কাছে জেদে হার মানল। সাদ নিঃশব্দে খাচ্ছে আর ফালাক পরম যত্নে তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে সাদ মুখ ফিরিয়ে নিয়ে শুয়ে পড়ল। ফালাক ট্রে নিয়ে উঠে দাঁড়ালো। এই যে আজ রাতে লোকটা খাবার খেয়ে ঘুমাবেন না, এটাই ফালাকের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। রান্নাঘরে খালি প্লেট ধুয়ে গুছিয়ে রাখতে দেখতে ফালাকের মনে পড়ে গেল যেন মস্ত বড় একটা পাথর নেমে গেছে। নিজের জন্য যতটা না খারাপ লাগছে, তার চেয়ে বেশি খারাপ লাগছে এইভাবে অন্তত লোকটা আজ রাতে খালি পেটে ঘুমাবে না। ফালাক যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন সে খেয়াল করেনি রান্নাঘরে অন্ধকারের পাশে দেওয়াল ঘেঁষে ছাদের মা দাঁড়িয়েছে। তিনি আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখছেন। ছাদের মা আজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে ছেলে গত কয়েক বছর ধরে হাজার সাদাসিধে করেও অভিমানে খেত না, সেই জেদি ছেলে ফালাকের হাতে ছোঁয়ায় আজ খেয়ে নিল। সাদের মা চোখে আনন্দে আর স্বস্তির জল চিকচিক করছে। ফালাক ঘরে ঢুকে দেখলো সাদ বারান্দার দিকে মুখ করে শুয়েছে। রুমের লাইটটা বন্ধ, শুধু বারান্দার দিকে আসা চাঁদের মৃদু আলোয় ঘরটা কেমন মায়াবী লাগছে। ফালাক খুব শব্দপণে বিছানায় এক কোণে গিয়ে শুয়ে পড়লো। অনেকক্ষণ পর অন্ধকারে নিস্তব্ধতা ভেঙে সাদ পাশ ফিরে শুয়ে পড়লো। ফালাক ভাবলো সাদ হয়তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু হঠাৎ এক হ্যাঁচকা টানে ফালাককে নিজের বুকের খুব কাছে টেনে নিল। সাদের শরীরে পুরুষের গন্ধে ফালাকের নাকের উপর আশ্রয় পড়ল। ফালাক ভয়ে সাদের বুকের উপর ছোট হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার সেই চেষ্টা ছিল বালির মতো। তোর এই মায়ায়, তো এই চোখের জল, সবাইকে আমাকে বশ করার কৌশল বলেছিস না? তুই এই বাড়িতে কেন আসছিস সেটা ভুলে গেছিস? সাদ ফালাকের কোনো উত্তরে অপেক্ষা করলো না। তার শক্ত আঙুলগুলো
ফারাক শিউরে উঠল। সাদের আঙুলগুলো যেন এক একটা গোলার মতো একে একে সবকটি বোতাম খুলে ফেলছে সাদ। ফালাক দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো, কিন্তু সাদের আক্রমণের মেশানো অধিকারবোধ অন্য মাত্রায়। সাদ ফালাকের ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে নিল, তার তপ্ত নিঃশ্বাস ফালাকের গলার উপর। সেই আজ রাতে সাদের মধ্যে কোনো ঘৃণা ছিল না, ছিল এক আদিম উত্তেজনা, যেন ফালাকের শরীরে প্রতিটি ইঞ্চি দখল করতে চায়। ফালাক যন্ত্রণায় লজ্জায় চোখ বন্ধ করে নিল। সেই গভীর অন্ধকারে ফালাকের কান্নার শব্দ আরও ঘরের দেওয়াল প্রতিধ্বনিত ধরল, যা বাইরে যাওয়ার আর পথ পেল না। সাদ তাকে আবারও বুঝিয়ে, মায়ের মমতা যাই থাকুক না কেন, রাতের শেষে সে কেবল স্বাদের তৃষ্ণা মেটানোর এক সামগ্রী। অন্ধকারে ঘরটা যেন আরও বেশি ভারী হয়ে উঠল স্বাদের তপ্ত নিঃশ্বাসে। স্বাদের মধ্যে আজ কোনো ধীরস্থর নাই, নেই কোনো দয়া। ফালাকের শরীরে প্রতিটা ভাঁজে সে নিজের আধিপত্য সিলমোহর করে দিচ্ছে। বুকে আছাড় পড়ে এক প্রলয়ঙ্কারী ঝড়ের তুলছে। প্রতিটি শব্দে মিশে আছে আক্রোশ আর এক অবদমিত। ফালাক অসহায়ের মতো বিছানার চাদরটা খামচে ধরল। ছাদের এই উন্মত্ততা ফালাকের সারা শরীরে নীলচে বেদনার ঝড় তুলল। অথচ সে মুখ ফুটে কোনো শব্দ করতে পারছিল না। সাদ আজ যেন নিজেকে অন্য জগতে, ফালাকের স্নিগ্ধ শরীরের উপর তার অধিকার জাহির করতে গিয়ে আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে। তার প্রতিটি মনে মিশে আছে এক বিষাক্ত নেশা। ফালাকের নরম চামড়া, স্বাদের ঠোঁটের চিহ্নগুলো নীল বর্ণ ধারণ করেছে, যেন প্রতিটি দাগ এক একটা অপমানের সাক্ষী। কেটে গেছে কয়েকদিন। মির্জাফিলের পাথরের দেওয়ালে দেওয়ালে ফালাকের দীর্ঘশ্বাস এখনও পুরনো হয়েছে। সাথে সে রাতের পর রাত পাশবিকতা আর দিনের বেলায় বরফশীল অবজ্ঞা, সবই এখন ফালাকের জীবনের অংশ। ফালাকের শরীরে নীল দাগগুলো কখনো সরে, আবার কখনো নতুন দাগে ঢাকে। সে যেন বাড়ির এক ছায়া মানবী। সে নিঃশব্দে সবার সেবা করে, কিন্তু কারো চোখে চোখ রেখে কথা বলে না। এর মধ্যে সাদের আচরণে সে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে। সে আগের মতো ফালাকের উপর হাত তুলছে না, কিন্তু সেই নীরবতা যেন চাবুকের চেয়ে বেশি ধারালো। সে বাড়ি ফিরলে ফালাকটা অসুস্থ হয়ে থাকে, আর বাইরে গেলে ফালাক জানলায় দাঁড়িয়ে ধুলো উড়ো পথের দিকে তাকিয়ে এক অজানা মুক্তির আশায়। বাথরুমে এক কোণে বসে ফালাক বালতি, ডিটারজেন্ট, ফেনার সাদের শার্ট আর জিন্সগুলো ভিজিয়ে রেখেছিল, সেগুলো ধুচ্ছে। সাদের শার্টে ধোয়ার সময় ফালাক গন্ধ পেল সাদের গায়ের কড়া পারফিউম আর তামাকের গন্ধ। সে প্রতি রাতে ফালাকের শ্বাসরোধ করে দেয়। শার্টের হাতে রক্তের দানা লেগে আছে, রক্তের দাগগুলো যেদি আর সহজ হয়ে উঠতে চায় না, ঠিক সাদের সেই কর্কশ স্বভাবের মতো। ভেজা কাপড়গুলো বালতি ভরে সিঁড়ি দিয়ে ছাদে উঠল। ছাদে গিয়ে ছাদের শার্টগুলো ভেজে জড়ি দিয়ে মেলেছিল। তখনই বাতাসের ঝাপটা ভেজে কাপড় থেকে ছিটকে আসা পানির ফোঁটাগুলো ফালাকের তপ্ত মুখে এসে পড়ছিল। রোদের তেপ কিছুটা কমেছে, কিন্তু ভ্যাপসা গরম এখন আছে। ফালাক একটা একটা করে কাপড় মেলে দিচ্ছে। বাতাসের ঝাপটায় শাড়িটা বারবার গায়ের সাথে লেপটে গেছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ফালাক খেয়াল করেনি ছাদের এক কোণে বড় ট্যাঙ্কটার পাশে ছাদ আগের থেকে দাঁড়িয়েছিল। ছাদ তার অসভ্যতম সিগারেট ফুঁকাচ্ছে আর এক দৃষ্টিতে ফালাকের দিকে চেয়ে আছে। সুতি শাড়িতে এই মেয়েটাকে আজ জানি বেশি মায়াবী লাগছে ছাদের কাছে। তার ভিজে চুলগুলো কয়েক গোছা পিঠে ল্যাপটানো। ঠিক সেই মুহূর্তে ছাদের নজর গেল পাশের বাড়ির তিনতলা বারান্দার দিকে। সেখানে 18-19 বছরের একটা ছেলে দাঁড়িয়েছে। ছেলেটা নির্লজ্জের মতো অপলক দৃষ্টিতে ফলাকের কাপড় মেলা দৃশ্য দেখছে। ছাদের ভেতরে জানোয়ার মুহূর্তটা জেগে উঠল। রাগে কপালের রগগুলো ভেসে উঠল, চোখ দুটো রক্তে লাল হয়ে গেল। ছাদের সিগারেটটা পিষে ফেলল। ফালাক বালতি হাতে উল্টো ঘুরতে চমকে উঠল। ছাদ কয়েক হাত দূরে দাঁড়িয়েছে। ছাদের চোখে মুখে এক হিংস্রতা, যেন সে কাউকে ছিঁড়ে ফেলবে। আপনি আপনি এখানে কখন এলেন? ছাদ কোনো উত্তর দিল না, বড় বড় পা ফেলে ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক ভয়ে দুপা পিছিয়ে গেল। পেছনে দেওয়াল সাথে তার পিঠ ঠেকে গেল। ছাদ ফালাকের একদম সামনে এসে দাঁড়ালো। শরীরে তপ্ত নিঃশ্বাস ফেলে ফালাকের নাকে রাখছে। খুব শখ না? আঁচলটা খসিয়ে সবার সামনে নিজেকে বিলিয়ে দিতে খুব শখ লাগে না তোর? ওই ছোকরা কতক্ষণ ধরে দেখছে তুই জানিস না? ফালাক আকাশ থেকে বলল। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখলো ছেলেটা ছাদের রুদ্রমূর্তি দেখে দৌড়ে ভেতরে চলে যায়। বিশ্বাস করুন, আমি এসব দেখিনি। আমি শুধু কাপড় মেলাতে এসেছিলাম। ছাদ ফালাকের বাহুটা শক্ত করে চেপে ধরল। ফালাক যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। চুপ, একটাও কথা বলবি না। তোর মতো সতী সাবিত্রী অনেক দেখেছি। কাল রাতে আমার নিচে পড়ে যেভাবে কাঁদছিলি, এখন পরপুরুষের নজর দেখে সেভাবে আমোদ পাচ্ছিস। আজ তোর আমি ঢং সব বের করব।
সাদ ফালাককে চ্যাংদোলা করে কাঁধে তুলল। ফালাক হাত পা ছুটতে লাগলো। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। মা দেখলে কী ভাবে? কিন্তু সাদ আজ উন্মাদ। সিঁড়ি দিয়ে নামার সময় সাদের ছোট বোন মীরা ঠিক সামনে পড়ল। সাদের কাঁধে ফালাককে দেখে ছটফট করতে দেখে সাদের সেই রক্তবর্ণ চোখ দেখে মীরা স্তম্ভিত হয়ে গেল। আরে ভাই, যে মেজাজি সেটা তো জানে। ভাইয়া কী হয়েছে? ভাবিকে ওভাবে কি নিয়ে যাচ্ছ? সাদ মীরার দিকে ফিরেও তাকালো না। তার চোয়াল শক্ত হয়ে আসছে, শরীরের পেশিগুলো রাগে কাঁপছে। মীরাকে পাশ কেটে ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। যা এখান থেকে। মীরা অসহায়ভাবে তাকিয়ে রইল। জানে সাদকে থামানোর ক্ষমতা এইবারই কারণেই। সাদ ঘরে ঢুকে ফালাকে এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে সজোরে বিছানায় ছুঁড়ে দেয়। ফালাকের মাথাটা বিছানার কাঠের ফ্রেমের সাথে হালকা ধাক্কা খায়। যন্ত্রণায় চোখ কাঁকিয়ে ওঠে। স্যার লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে এগোতে লাগলো ফালাকের দিকে। ফালাক বিছানার সাথে পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে সেটে গেল। আমার কোনো দোষ নেই, আমি সত্যি ওদিকে তাকাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন না। দোহাই লেগে আমাকে আর মারবেন না। সাদ খাটের উপর হাঁটু গেড়ে ফালাকের গলার কাছে হাত রাখলো। তার স্পর্শে কোনো হিংস্রতা নেই, আছে কেবল অধিকারবোধ। সাদ ফালাকের দুহাত চেপে ধরল। শরীরের ভারে ফালাককে পিষ্ট হতে শুরু করলো। সাদের ভেতরে এক বিষাক্ত হিংসা কাজ করছে। নিচতলায় এক আনন্দ সংবাদ নিয়ে শোরগোল পড়ে গেল। সাদ তখনও ঘরে ফালাককে নিয়ে উন্মত্তর মতো আচরণ করছে। আর দরজায় মীরা ধাক্কা দেখে আরও চিৎকার বলল, ভাইয়া ভাইয়া দরজা খুল, জলদি নিচে আছো, বড় চাচা ফোন করছে, আমাদের ঈশান ভাইয়া আয়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, মা বাবা এখনই সবাইকে ডাকছেন। মীরার এই খুশির খবরটা যেন সাদের মস্তিষ্কের উপর এক বালতি জল ঢেলে দিল। ফালাকের উপর থেকে নিজের ভার সরিয়ে স্তম্ভিত হয়ে রইল। ফালাক এখনও ভয়ে কাঁপছে। এলোমেলো চুল আর ভিজে শাড়ি অবিন্যস্ত অবস্থায় তাকে অসহায় করে তুলছে। সাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মির্জা বাড়ির দুই ছেলে, বিয়ে হওয়া মানে পুরো বংশের এক বিশাল উৎসবের আয়োজন। নিচে নামতে দেখা গেল পুরো বাড়ির উৎসব মাতোয়া। ফালাক আধো ভেজা শাড়ি বদলে একটা মার্জিত সুতি শাড়ি পরল। সাদের মা জড়িয়ে ধরলেন, শুনছিস ফালাক, দুই ছেলের বিয়ে হয়েছে। এখন তো আমাদের বাড়িতে নহবত বস। তুই তো একা বউ নস, আরও দুইজন আছে এই বাড়িতে। এখন তো তোকে অনেক দায়িত্ব সামলাতে হবে। ফালাক স্নান হেসে আসলো। এদিকে সাদ ফালাককে এক মুহূর্তের জন্য আড়াল হতে দিচ্ছে না। সবার হাসাহাসির মাঝে সাদের তীক্ষ্ণ নজর ফালাকের উপর আঠার মতো লেগেছে। আয়ান আর ঈশানের বিয়ে করেছে তার মেডিকেল কলেজের বান্ধবী, আর ঈশান বিয়ে করছে তার বন্ধুর বোনকে, যাকে সে দীর্ঘদিন ধরে মনে মনে পছন্দ করলো। বাড়ির খবরটা কাছে পৌঁছানোর সময় সবাই খুশি। বড় দুই ছেলে নিজের পছন্দের ঘর পেয়েছে। এই আনন্দ পুরো বাড়ির চেহারা বদলে দিল। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা বলছে, দুই ভাবি কত আভিজাত্য পরিবার, আমাদের মির্জাবাড়ির সাথে একদম মানানসই। দাদি পান চিবোতে চিবোতে, হবে না কেন, ওরা নিজেদের যোগ্যতা পছন্দ করছে। নামি দামি ঘরে মেয়ে না হলে কি মির্জাবাড়ির দুই ছেলের সাথে মানায়? কথাটা তীরের মতো ফালাকের বুকে গিয়ে বিঁধল। দাদি যেন পরোক্ষভাবে তাকেই খোঁচা দিল। ফালাক বিয়েটা কোনো পছন্দ বা অভিযোগ ছিল না, ছিল সে টাকায় কেনা চুক্তি, যেখানে কোনো প্রেম ছিল না। ফালাক এক কোণে দাঁড়িয়ে ট্রেতে করে মিষ্টি আর নাস্তা পরিবেশন করছিল। তার চোখ ভিজে গেল। ঠিক তখনই সে দেখলো সাদ দরজার কাছে দাঁড়িয়েছে। সাদের কানে কথাগুলো গেছে। সে দেখলো ফালাকের হাত থেকে মিষ্টির প্লেটটা পড়ে যাওয়ার হুকুম। সাদ এগিয়ে এসে ফালাকের হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়ে নিল। সাদ ভাইদের সুখী মুখগুলোর দিকে তাকাচ্ছে আর তাকাচ্ছে ফালাকের বিবর্ণ মুখের দিকে। সাদ কোনো কথা না বলে গট গট করে উপরে চলে গেল। ফালাকের মনটা খারাপ। সাদের যাওয়ার দিকে আবার নিজের দিকে তাকালো ফালাক। সাদের ভাগ্যে জুটছে তার মতো এক গরিব ঘরের মেয়ে কিনা। নিজের সব কাজ করতে করতে ফালাকের অনেক রাত হয়ে গেল। ফালাক মনের ভিতরে অজানা আতঙ্ক কাজ করছে। দুপুরে সেই ঘটনার পর ফালাক আর ঘরে যায়নি। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়েছে। খুব ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। সাদ রুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দিল। তারপর বুকে ধরফড়ে নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে পুরো রুমটা এক ঘুটঘুটে অন্ধকার। ফালাক দেওয়াল ধরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই সুইচ বোর্ডে হাত দিয়ে চেপে তার আগে অন্ধকারের ভেতরে হুট করে একটা শব্দ হলো। ঠিক এক মুহূর্তের মধ্যে একটা লাইটার জ্বলে উঠল। আগুনে সে ছোট্ট শিকায় ছাদের মুখটা এক ভয়ঙ্কর মূর্তির মতো দেখা গেল। আগুনের আলো চোখ দুটো জ্বলজ্বল করছে। ছাদ বিছানায় এক কোণে বসে নির্লিপ্তভাবে সিগারেটটা ধরে দিছে। আগুনের শিখাটা নিভে যেতে আবার অন্ধকার নেমে এলো। শুধু সিগারেটের অগ্রভাগটা লাল হয়ে জ্বলছে। ফালাক ভয়ে ওখানেই জমে গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে লাইটের সুইচটা টিপে দিল। পুরো ঘর সাদা হয়ে উঠল।
সাদ একই জায়গায় বসে আছে, চোখে দুপুরের হিংস্রতা এখন অনেকটা থিতিয়েছে, কিন্তু এখনো জমে আছে এক গভীর বিষাদ আর গম্ভীর্য। সাদ এক দৃষ্টিতে তাকিয়ে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক চট করে চোখ পরক করে নিল। ফালাক ছাদের পাশ কাটিয়ে অন্য প্রান্তে যাবে, তখনই কোনো কিছু বুঝে ওঠার আগে ছাদের শক্তিশালী হাতটা ফালাকের সরু কোমর জাপটে ধরল। এক হ্যাঁচকা টানে ফালাককে নিজের কোলের উপর বসিয়ে দিল ছাদ। ফালাক ভয়ে কুঁকড়ে গেল। ছাদের বাঁ হাতটা ফালাকের কোলের উপর বসিয়ে দিল ছাদ। ফালাক ভয়ে কুঁকড়ে গেল। ছাদের বাঁ হাতটা ফালাকের কোমরে লোহার শিকলের মতো শক্ত হয়ে জেঁকে আছে। ফালাক ভয়ার্ত চোখে ছাদের দিকে তাকালো। ঘরের উজ্জ্বল আলোয় ছাদের পাথরের মুখটা খুব কাছ থেকে দেখা যায়। তার চোখে আর সেই আদিম লালসা নেই, বরং সেখানে জমে আছে এক প্রচণ্ড রাগ আর অধিকারবোধ। চাঁদ অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে ফালাকের চোখের দিকে তাকিয়ে রইল, যেন ফালাকের মনের গহীনে থাকা ভয়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফালাক ঠোঁট দুটো কাঁপছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। তুই আর ছাদে যাবি না? আমি তো শুধু কাপড় মেলতে গিয়েছিলাম, কাপড়গুলো তো ধুয়ে ছাদে দিই। ছাদের রাগ যেন আবার চড়ে উঠল। ফালাকের কোমর আরও জোরে চিপে ধরল। তারপর নিজের হাতে থাকা আধপোড়া সিগারেটটা শেষবারের মতো টান দিয়ে এক রাশ সাদা ধোয়া, বিষাক্ত ধোঁয়া সরাসরি ফালাকের মুখের উপর ছেড়ে দিল। ফালাক কাশতে শুরু করলো। ওই কড়া তামাকের ধোঁয়া নাকে মুখে ঢুকে দম বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি করলো। কাপড় মেলার জন্য বাড়িতে 10টা চাকর আছে, তুই যাবি না? ভোরের আকাশ তখন পুরোপুরি পরিষ্কার হয়নি, হালকা কুয়াশার চাদর জড়িয়েছে চারপাশ। মির্জাভিলের এক কোণে যে বাগানটা আছে সেখানে কয়েকটা বড় শিউলি গাছ, রাত ঝরে পড়া অজস্র শিউলি ফুলের ঘাসের উপর যেন সাদা কমলা রঙের এক গালিচা বিছানো। ফালা গাছ খুব ভরে উঠেছে। ভোরের এই স্নিগ্ধ বাতাসটা খুব প্রয়োজন ছিল। শিউলি গাছের নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। পরনে একটা কলাপাতা রঙের সুতির শাড়ি, চুলে আলতো হাত খোপা, 2 হাত ভরে ঘাসের উপর থেকে টাটকা শিউলি ফুলের কুড়াতে লাগলো। এই ফুলের ঘ্রাণটা ফালাকের ভীষণ প্রিয়। ফালাক বোটার সেই গাঢ় কমলা এবং আর পাপড়ির শুভ্রতা যেন তার মনের সব গ্লানি মুহূর্তের জন্য মুছে দিচ্ছে। একটা ফুল নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস টানল। পুরো বাড়িতে এখনো ঘুমিয়েছে। এই সময়টুকু শুধু ফালাকের নিজের। বাগানের এই দিকটায় রাস্তা থেকে অনেক দূরে, তাই এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজমান। ফালাক মনে মনে ভাবল, ইস, জীবনটা যদি এই ভোরের মতো শান্ত আর সুন্দর হতো। কোনো শাসন নেই, কোনো ভয় নেই, শুধু শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণ আর আমি। এক মনে ফুলগুলো কুড়িয়ে তার শাড়ির আঁচলে জমা করছে। ভোরের শিশির শাড়ির পাটটা ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। এদিকে উপরের ঘরে জানলা দিয়ে হয়তো কেউ একজন এখনও তার প্রতি নড়াচড়া লক্ষ্য করছে। শিউলি ফুল কুড়ানো শেষ করে ফালাক ধীর পায়ে রান্নাঘরে ঢুকলো। ভোরের শান্ত মুহূর্ত তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছে। নিজ হাতে সবার জন্য নাস্তা তৈরি করতে শুরু করলো। আঠা মেখে গরম গরম ফুলকো রুটি আর ডিম ভাজি। হঠাৎ মনে পড়লো গতকাল রাতে খাবার টেবিলে আয়ান বলেছিল যে আজ হাসপাতালের পর 3টা বড় বড় সার্জারি আছে। তার মনে তার নিঃশ্বাস ফেলার সময় হবে না। ফালাক ভাবলো বাইরে খাবার চেয়ে বাড়ির থেকে কিছু নিয়ে গেলে ভালো হবে। ঝটপট একটা টিফিন ক্যারিয়ার বের করলো, তাতে যত্ন করে কয়েকটা রুটি আর সবজি আর কিছু ফল গুছিয়ে দিল। আয়ান ফালাকের সাথে সবসময় মর্জিত আর বড় ভাইয়ের মতো আচরণ করে, তার প্রতি এক গভীর শ্রদ্ধা কাজ করে। সবাই নাস্তা ফালাক এটা ওটা এগিয়ে দিচ্ছে, সেই সময় আয়ান তৈরি হয়ে নিচে নামে। পরনে সাদা শার্ট। খুব দেরি হয়ে গেল মা, আমি চললাম, নাস্তা করার সময় নেই, হাসপাতালের রোগী অপেক্ষা করছে। তখনই ফালাক বলে, দাঁড়ান। ফালাক চট করে টিফিন ক্যারিয়ারটা নিয়ে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, এই নিন আপনার নাস্তা। আপনার যে আজ 3টা সার্জারি আছে, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি সব গুছিয়ে দিয়েছি, সময় পেলে একটু খেয়ে নেবেন। আয়ান কিছুটা অবাক হলো, তারপর এক চিলতে হাসি ফুটলো আয়ানের মুখে। আরে ভাবি, তুমি মনে রেখেছ? আমি তো ভুলেই গেছিলাম। সত্যি ভাবি, তুমি আসার পর বাড়ির সব কিছু কেমন যেন বদলে গেছে। অনেক ধন্যবাদ। সময় কম থাকে, আয়ান টিফিনটা হাতে নিয়ে বেরোছে। আয়ানের মনটা ভরে চলে গেছে। নিচে থাকা সবারই দৃশ্য দেখে মনটা ভেঙে গেল। রান্নাঘরে এক কোণে দাঁড়িয়ে ছাদের মা ফালাকের ব্যস্ততা দেখছে। ফালাক যেভাবে রুচির প্রিয়জনের কথা মাথায় রেখে কাজ করছে তা দেখে তার মনটা ভরে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মেয়েটা সত্যি লক্ষ্মী। এই কয়দিনে বাড়িটা কেমন মায়ায় বেঁধে ফেলেছে। আমার এই পাথরের ছেলেটা যদি একটু
ঠিক করতে পারতো। ছাদের জেদ আর অন্ধকারে যদি ফালাকের এই স্নিগ্ধতা ধুয়ে যেতে পারতো, তবে আমি শান্তি পেতাম। এক দীর্ঘশ্বাস ফেলে তিনি ড্রয়িং রুমে দিকে ফিরলেন। দেখলেন ছাদের বাবা ফালাকের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ছাদের বাবার মনে একসময় ফালাককে নিয়ে অনেক অনীহা ছিল। ফালাকের পরিবারের পরিচয় টাকা দিয়ে কেনা তকমাটা তিনি মেনে নিতে পারেনি। তিনি গত কয়েক সপ্তাহ দিনে ফালাকের নিঃস্বার্থ সেবা তার কঠোর ধারণাকে বদলে দিছে। বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে ফালাক যেভাবে এক গ্লাস শরবত নিয়ে সামনে দাঁড়ায়, বিনয়ের সাথে বলে, বাবা আপনার আর কিছু লাগবে? তাতে যে তার দীর্ঘদিনে জমে থাকা আভিজাত্যের অহংকার গড়ে যাচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, এই অল্প বয়সী মেয়েটা অথচ কত বড় মন, বাড়ির বড় বউ হয়ে সব দিকে সামলাচ্ছে, কিন্তু তার অবাধ্য ছেলেটা না জানি একে কত যন্ত্রণা দেয়। তাদের এই মেজাজ আর পাশবিক সহ্য করার মতো ক্ষমতা কি এই মেয়েটার আছে? ড্রয়িং রুমে বসে সবাই মিলে বিয়ের বিশাল পরিকল্পনা করছে। কাঠ কেমন হবে, মেনুতে কী কী থাকবে, গেস্ট লিস্ট কত লম্বা হবে, সব নিয়ে হয়েছে। ঠিক তখনই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। সবাই একসাথে উপরের দিকে তাকালো। সাত সিঁড়ি দিয়ে অর্ধেকটা নেমে এসে দাঁড়িয়েছে। তার পরনে একটা কালো শার্ট, হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। গভীর আর রুক্ষ চেহারার দিকে তাকালে বাকিদের হাসি তামাশা যেন এক নিমেষে চমকে যায়। সাদ নিচে নামলো। উপর থেকে গম্ভীর গলায় দুটো শব্দ উচ্চারণ করলো, কফি দে। বলে সে কারো উত্তরে অপেক্ষা না করে আবার উল্টে ঘুরে নিজের ঘরের দিকে গেল। তার গলার স্বর এমন যে কর্তৃত্ব ছিল যে ফালাক আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত ঘরে গিয়ে ছাদের পছন্দ মতো কড়া করে এক কাপ কফি বানালো। কফি নিয়ে ধীর পায়ে উপরের দিকে উঠে গেল। ফালাক ঘরে ঢুকে দেখলো সাদ বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকাচ্ছে। রুমের ভেতরে এসি চলছে, বাইরে ভ্যাপসা গরমের মাঝে ঘরটা বেশ ঠান্ডা। ফালাক ট্রেটা টেবিলের উপর রেখে নিচে সরে বলল, আপনার কফি। সাদের মাথায় ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সাদ গোসল করে মাথা ঠিক মতো মোছা নেই। কাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে কালো শার্টের পেছনটা অংশ ভিজে গেছে সপ সপ করে। সাদ বিছানায় এসে বসে ফালাকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফালাক কফির কাপটা তার হাতে দেয়, কিন্তু তার চোখ আটকে আছে ছাদের ভেজা চুলে। ছাদ এক চুমুকে কফি নিয়ে ফালাকের দৃষ্টি অনুসরণ করে। সে বুঝতে পারে ফালাক তার দিকে তাকিয়েছে। কি দেখছিস? এভাবে তাকিয়েছিস কেন? আপনার চুলগুলো। ছাদ কোনো উত্তর দেন না, শুধু কফির কাপে চুমু দেয়। ফালাক কেন জানি না আজ একটু সাহসী ওঠে। আলমারির পাশ থেকে একটা শুকনো তোয়ালে নিয়ে খুব ভয়ে ভয়ে ছাদের সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড ইতস্তত করার পর সাহস ভরে করে ছাদের মাথায় তোয়ালাটা চেপে ধরে। ফালাকের ছোট ছোট আঙুলগুলো তোয়ালের উপর দিয়ে ছাদের চুল বিলি কেটে দিচ্ছে। খুব যত্ন করে ছাদের মাথা মুছে দিচ্ছে। ছাদ একদম স্থির হয়ে বসে আছে। আজ কোনো চিৎকার করছে না, ফালাককে সরিয়ে দিচ্ছে না। উল্টে ফালাক যখন তার খুব কাছে দাঁড়িয়ে মাথা মুছছে, তখনই ফালাকের শরীর থেকে আসা টাটকা বেলি ফুলের স্নিগ্ধ সুবাস ছাদের নাকে আছড়ে পড়ছে। এই মিষ্টি ঘ্রাণে ছাদের স্নায়ুগুলো এক নিমেষে অবশ করে দেয়। হঠাৎ করে তার ভেতরে সে আদিম সত্তাটা জেগে উঠল। ফালাক সরে যেতে চাইলে সাদ এক হাতে কফির কাপটা ধরে রাখে আর অন্য হাত দিয়ে ফালাকের কোমর জড়িয়ে হ্যাঁচকা টান দেয়। ফালাক ভারসাম্য হারিয়ে সরাসরি ছাদের সামনে এসে পড়ে। ছাদ তাকে নিজের পায়ের মাঝখানে টেনে আনে। ছাদ যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফালাকের পেটে নরম ত্বকে ফালাকের হাতে তোয়ালেটা মেঝেতে পড়ে যায়। শক্ত করে ছাদের চুলগুলো খামচে ধরে। ছাদ নিজের অজান্তে ফালাকের গায়ের ঘ্রাণ নিতে নিতে পাগল প্রায় হয়ে উঠছে। সে কী করছে সে নিজেও জানে না। বেলি ফুলের সুবাস আর ফালাকের শরীরের কোমলতা যেন তাকে মায়াবী নেশায় ডুবিয়ে দিয়েছে। ফালাক কাঁপছে। এই স্পর্শ ভয়, আবার এক অজানা উত্তেজনা। ঘরের ভিতরে এসি বাতাসে ঠান্ডা যেন এক উত্তপ্ত হয়ে উঠছে। ফালাক নিঃশ্বাস দ্রুত হয়ে এসছে। ছাদের মাথার উপর নিজের হাত রেখে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে মির্জা ভিলায় দুই হৃদয়ের তীব্র ধূপকানি আর অবনামিত তৃষ্ণা। ছাদের স্পর্শে তীব্রতা আর নেশার মতো বাড়ছে। পেটের উপর তপ্ত শ্বাস আর গভীর মুখ ডুবিয়ে রাখা ফালাককে পাথরের মতো করে দিছে। ছাদের এক হাত ফালাকের কোমর ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে ধরে আছে, আর অন্য হাত কফির কাপটা কখন পরে টুকরো টুকরো হয়ে গেছে। ছাদের হঠাৎ মুখ তুলে ফালাকের চোখের দিকে তাকায়। রক্তবর্ণ চোখ দুটো এখন ঘোলাটে, তাতে এক আদিম তৃষ্ণা আর তীব্র অধিকার ছটফট। ফালাকের কাঁপা কাঁপা ঠোঁট আর ভয়ার্ত চাহনি দেখে
ছাদের ভিতর নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে যায়। ফালাককে এক ঝটকায় বিছানায় শুইয়ে এরপর তার উপর নিজের ভারী শরীরটা এলিয়ে দেয়। ফালাক দুহাত দিয়ে ছাদকে বুকে ঠেলতে চায়, কিন্তু ছাদের শক্তির কাছে সে খড়কুটোর মতো অসহায়। ছাদ ফালাকের দুহাতে মাথায় চেপে ধরে বিছানার সাথে গেঁথে যায়। ফালাকের শাড়ির আঁচলটা অবিন্যস্ত হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ছাদের ভিজে চুলে কয়েক ফোঁটা জল ফালাকের কপাল আর গাল পড়ছে। এই মুহূর্তে এই আগুনের মতো মুহূর্ত উত্তপ্ত হিমশীতল স্পর্শের মতো লাগছে। চাঁদ আবার ফালাকের গলায় সেই নীল দাগগুলোর উপর নিজের ঠোঁট ডুবিয়ে নেয়, তবে এবার তাতে আক্রমণ নেয়, নেশা নেয়। ফালাকের প্রতিটা শরীরের ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ফালাকের কান্নার শব্দ আজ আর বেরোচ্ছে না, কেবল এক গভীর দীর্ঘশ্বাস বুক ছিঁড়ে বেরিয়েছে। সাদের এই বন্য ভালোবাসার কাছে ফালাক নিজেকে সমর্পণ করতে বাধ্য। ঘরের এসির তাপমাত্রা অনেক কমানো থাকলে সাদের দেহের উত্তাপে ফালাক ঘামতে শুরু করছে। বেলি ফুলের সেই মৃদু ঘ্রাণ এখন ছাদের কড়া পারফিউমের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করছে। ছাদ ফালাকের বাইরে তখনও দুপুরে রোদ খাকা করছে। নিচে বাড়ির সবাই বিয়ে নিয়ে হাসি তামাশার মতো, অথচ বদ্ধ ঘরের ভিতর যেন থমকে আছে। ছাদ ফালাকের ঠোঁট দুটো একে অপরের নিঃশ্বাসের শব্দে ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছে। দীর্ঘদিন ধরে চলে এই আদিম মিলন। সাজ শুধু ফালাকের শরীর ভোগ করছে না, সে যে ফালাকের আত্মার উপর নিজের নাম খোদাই করে দিচ্ছে। সাদ একটা কালো জিপ নিয়ে ঝড়ের গতিতে বাজারের ভেতর দিয়ে যাচ্ছে। দুপাশে দোকানদাররা, পথচারীরা সাদের গাড়ি দেখলে ততস্থ হয়ে পথ ছেড়ে দেয়, কিন্তু বাজারের মাঝখানে মোড়টাতে আসতে গাড়িটা হয়তো ব্রেক করতে শুরু করে। সামান্য একদল ছোকরা একটা গাড়ি আটকে ঝামেলা হয়েছে। বাজারের ভিড়ে রাস্তাটায় জ্যাম হয়ে আছে। সাদ গাড়ির ক্লাচ নিয়ে কর্কশ করে চিৎকার করে, রাস্তা ছাড়! কার এত বড় কলিজারে! সাত মির্জার গাড়ি আটকায়। এই দলের লিডারের মতো একটা ছেলে, সে কিনা এলাকার নতুন উদীয়মান, সে না চিনে বলে ওঠে, আরে কে তুই রে? রাস্তা তোর বাপের, একটু দাঁড়া, কাজ শেষ করে আসছি। কথা শেষ হওয়ার আগে সাদ গাড়ি থেকে নামে। চোখের দৃষ্টি এখনো চিতাবাঘের মতো ধারালো। সোজা এগিয়ে গিয়ে ছেলেটা চুলের মুঠি ধরে এক চলন্ত ট্রাকের বডির সাথে সজোরে ধাক্কা মারে। আমার বাপের রাস্তা কিনা তো সেটা তোকে এখন আজরাইল এসে বলবে। সাদ পকেট থেকে একটা, তারপর শুরু হয়ে যায় তাণ্ডব। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা 4-5 জনকে পেটাতে শুরু করে। বাজারের লোক স্তম্ভিত হয়ে যায়। সাদের প্রতিটা ঘুষি, লাথি হাড় মরমর করে ভাঙার শব্দ। কারো নাক ফেটে যাচ্ছে, কেউ দাঁত হারিয়ে মাটিতে গড়াগড়ি গেছে। সাদের শার্টের উপর কয়েক ফোঁটা রক্ত ছিটকে আসে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। সেজন্য আগে উন্মাদ জানোয়ার। যে ছেলেটাকে অপমান করেছিল তাকে মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে দাঁড়ায় সাদ। সাদ মির্জার নাম শেষ করেছ? এরপর যদি আমার ছায়া দেখিস তবে রাস্তা পরিষ্কার করে উল্টো দিকে দৌড় দিবি, মনে থাকবে। ছেলেটা আধমরা হয়ে হাত জোর করতে ক্ষমা চায়। সাদ তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে আবার গাড়িতে গিয়ে বসে। তার হাত এখন রক্তে ভেজা। সোজা গাড়ি চালিয়ে চলে আসে সেই ক্লাবে। ক্লাবের ভিতর অন্ধকার আর ধোঁয়ার রাজত্ব। সেখানে তার চামচারা তাকে দেখে উঠে দাঁড়ায়। সাদ এক কোণে বসে এক কড়া গ্লাস সিগারেট হাতে নেয়। ক্লাবের গুমোট অন্ধকারের ভিতর তখন তামাকের ধোঁয়া আর উচ্চস্বরে হাসির শব্দ। মির্জাবাড়ির বড় ছেলে সাদ মির্জা এখানে। সেখানে গোল হয়ে বসে আছেন পুরনো জাউরা বাহিনী। এরা ছোটবেলার বন্ধু, যারা সাদের সাথে পাল্লা দিয়ে একসময় সারা শহর দাপিয়ে বেড়েছে। একসাথে মারপিটের জাউরমি করে হাত পাকিয়েছে। সাদের হাতে মদের গ্লাস, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। রাত প্রায় 2টো বাজে। ফালাক অপেক্ষা করছে ছাদের জন্য। মানুষটা এত পাষাণ হোক এই গভীর রাতে সে কোথায় আছে, কেমন আছে, সেই দুশ্চিন্তা ফালাকের। বাড়ির সবাই যার যার ঘরে অঘরে ঘুমাচ্ছে। শুধু ড্রয়িং রুমে একটা ডিম লাইট জ্বলছে। ফালাকের চোখ বরাবর দরজার দিকে। সে মনে মনে বলছে, উনি যেন সহি সালামতে বাড়িতে চলে আসেন। হঠাৎ গেটের বাইরে এক ইঞ্জিনের গানি শব্দ। ফারাকের বুক ধক ধক করে উঠল। জানলার পর্দা সারিয়ে দেখলো সাদের কালো জিপটা এঁকে বেঁকে এসেছে। ফারাক দ্রুত পায়ে দরজা আগেই খুলে দিল। সাদ টলতে টলতে ভেতরে ঢুকলো। অতিরিক্ত মদ্যপানে তার চোখ দুটো লাল হয়ে গেছে, কিন্তু সামনের দরজাটা ওভাবে হা হয়ে খোলা দেখে ফালাক ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। মাতাল মস্তিষ্ক যেন একটা ধাক্কা লাগলো। ফালাকের দিকে তাকিয়ে রইল। এই বাড়ি কেউ কোনোদিন ছাদের জন্য এভাবে দরজা খুলেনি। সবাই জানে এক জানোয়ার আছে, যখন ইচ্ছা আসবে তখন আর যখন ইচ্ছা যাবে।
সাদ জড়ানো গলায় ভুরু কুচকে কর্কশার বলে, এই মেয়ে, এত রাতে তুই এখানে কি করছিস? না মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। সাদ কয়েক সেকেন্ড স্থির হয়ে ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল, চোখে এক বিচিত্র বিস্ময় আর অবিশ্বাস। এই নিঃস্বার্থ অপেক্ষা তার পাষাণ হৃদয় যেন তীরের মতো গিয়ে বুঝল। কিছু বলতে যাবে, কিন্তু পর মুহূর্তে নিজেকে ভাবমূর্তি ধরে রাখতে আবার গম্ভীর হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে একটা অবজ্ঞার দৃষ্টি ছুড়ে দিয়ে সে তুলতে তুলতে উপরে দিকে নিজের ঘরের দিকে চলে গেল। ফালাক একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই মানুষটার কাছ থেকে কোনো ধন্যবাদ পাওয়া সম্ভব নয়। ধীর পায়ে মেইন দরজাটা বন্ধ করে দিল। তারপর অন্ধকারে ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে ছাদের ঘরের দিকে এগিয়ে গেল। ফালাক ঘরে ঢুকে দেখে ছাদ বিছানায় এক কোণে বসে আছে, এক পা মেঝেতে, অন্য পা বিছানায় তোলা। কালো ও শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু নেশার ঘরে হাত বারবার লক্ষ্যভ্রষ্ট। ফারাক বারবার ধীরে এগিয়ে গিয়ে ছাদের সামনে দাঁড়ায়। ছাদ মুখ তুলে তাকালো। তুই কেন আমার পিছু ছাড়ছিস না বলতো? তোকে কি আমি আদর করি যে তুই আমার জন্য রাত জেগে থাকিস? ফালাক উত্তর দিল না। সে ছাদের সামনে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে ছাদের শার্টের বোতামগুলো এক একটা করে খুলে দিতে লাগলো। ছাদ বাধা দিল না, বরং নির্লিপ্ত হয়ে ফালাকের সেই যত্নটা দেখতে লাগলো। ফালাকের আঙ্গুলগুলো যখন ছাদের বুকের উপর তপ্ত চামড়া স্পর্শ করছে, তখন ছাদের শরীরের ভেতরে এক শিহরণ বয়ে যাচ্ছে। সাদ এইবার ফালাককে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মাথার ভিতর সব অন্ধকার আর কোলাহল যেন ফালাকের সেই ছোট্ট সান্নিধ্যে এসে থেমে গেল। ফালাক সাদের চোখের উপর হাত রাখল। সাদ গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে শুধু একবার অস্ফুট স্বরে বলল, এই, তুই খুব অদ্ভুত মেয়ে রে। ভোরে কাঁচা রোদ জানলার পর্দা ফাঁক করে ফালাকের মুখে খেলা করছে। আজ আর ঘুম ভাঙতে বেশ দেরি হয়নি। চোখের পাতা মেলে ধরতে ফালাক আনমোড়া ভাঙে। ঘরের ভিতর এসি হিমেল আজও বেশ বিদ্যমান। ছাদ পাশে নেই। ফালাকের মনে এক চিলতে ভয় আর সংশয় উকে দিচ্ছে। মানুষটা আবার এই মেজাজ নিয়ে বেরিয়ে গেল। কিন্তু তখনই নজর যায় নিচের বালিশের একদম পাশে। সেখানে একগুচ্ছ টাটকা সতেজ শিউলি ফুল রাখা। সাদা পাপড়ি আর কমলা পোটা যেন চিরচেরা মাদুর্য থেকে ফালাকের বুকটা এক অপার্থিব সুখে ভরে উঠল। ফারাক আলতো করে ফুলগুলো হাতে তুলে নেয়। দু হাতের তালুতে ফুলগুলো নিয়ে নাকের কাছে চেপে গভীর নিঃশ্বাস নেয়। এই স্নিগ্ধ ঘ্রাণটা তার কষ্টকে এক নিমেষে মুছে দিচ্ছে। ফালাকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আপন মনে ভাবছে, এই ফুলগুলো এখানে কে রাখলো? ঠিক তখনই বারান্দা দিয়ে এক ভারী পায়ের শব্দ। ফালাক চমকে তাকিয়ে দেখে সাদ ঘরে ঢুকছে। সাদের পরনে একটা হাফ স্লিভ টি শার্ট আর ট্রাউজার। ভেজা চুলগুলো কপালে লেপ্টেছে। তার চোখে সেই চেনা কঠোরতা থাকলেও কোথাও যেন এক বিন্দু নরম সবল লুকিয়েছে। ফালাক অপ্রস্তুত হয়ে চুলগুলো সরিয়ে রাখার চেষ্টা করে। নিচু স্বরে বলে, আপনি আপনি কি এগুলো আমার জন্য এনেছেন? সাদ একটা তাচ্ছিল্য হাসি দেয়। পকেট থেকে একটা সিগারেট বের করতে গিয়ে কি ভেবে থেমে যায়। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। ছাদের উপস্থিতি ফালাকের হৃৎপিণ্ড আবার দ্রুত নামিয়েছে। বেশি আহ্লাদি হওয়ার দরকার নেই। কাল রাতে আমার জন্য দরজা খুলে রেখেছিলি, না খেয়ে রাত জেগে অপেক্ষা করছিস, তাই এটা কেবল একটা ফেভার রিটার্ন। সাদ মির্জা কারো কাছে ধার রাখে না। এই ফুলটা তোর পছন্দ, তাই বাগানে গিয়ে কয়েকটা আনলাম। এর পেছনে অন্য কোনো কারণ খুঁজতে যায় না। সাদের কথাগুলো তীরের মতো হলেও কিশোরীর মন আজ কিছুই বিষণ্ণ হতে পারছে না। এই প্রথম সাদের হাত থেকে পাওয়া কোনো উপহার, সেটা স্রেফ কৃতজ্ঞতা হোক বা জেদ হোক। ফালাকের কাছে শিউলি ফুলগুলো হীর জহরতের চেয়ে দামি মনে হচ্ছে। ফালাক ফুলগুলো নিজের বুকের কাছে চেপে ধরে। সাদের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। সাদ ফালাকের সেই হাসি দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। ভুরু কুচকে বলে, তাকিয়ে আছিস কেন ওভাবে? তাড়াতাড়ি উঠে নিচে যা, মা তোকে খুঁজছে। সাদ কথাটা বলে গট গট করে বাইরে চলে যায়। ফালাক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ফ্যাকাশে মুখ যেন আজ নতুন লাবণ্য খেলছে। চাঁদের দেওয়া শিউলি ফুলের গন্ধে পুরো ঘরটা এক নতুন অরণ্য মনে হচ্ছে। শিউলি ফুলের মাদকতায় ঘ্রাণটা যেন ফালাকের শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। ফুলগুলো হাতের তালুতে নিয়ে বারবার দেখছে। ছোটবেলায় যখন সে তার বাবার সাথে বাগানে যেত, তখন এই ফুলগুলো দেখলে তার মনে হতো এগুলো বুঝি ঝরে পড়া কোনো নক্ষত্র। আর সেই একই ফুল তার কাছে জীবনের এক নতুন অর্থ হয়ে ধরা দিচ্ছে। ডাইনিং টেবিলে এক থমথমে পরিবেশ। মির্জা বাড়ির সবাই নাস্তা করতে বসেছে। ছাদ চুপচাপ খাচ্ছে। হঠাৎ ছাদের বাবা গম্ভীর গলায়
বলা শুরু করলো, কাল বাজারে তুমি যা করছো সেই খবর আমার কানে এসেছে। সাত, মির্জাবাড়ির ছেলে হয়ে তুমি রাস্তার মাঝখানে ওভাবে মস্তানি করতে পারো না। এই আভিজাত্যের সম্মান না রাখতে পারলে এই বাড়িতে তোমার থাকার দরকার নেই। ছাদের মা নিঃশ্বাস হয়ে বলে, আহা, সকালবেলা নাস্তার টেবিলে এসব থাক না। না, কেন থাকবে? তোমার এই ছেলে গুন্ডামির জন্য কাল বাজারে আমাদের মুখ ছোট হয়েছে। লোকে বলাবলি করছে বড় ছেলেটা একটা জানোয়ার হয়ে জন্মেছে। চাঁদ আর এক লোকমাও মুখে তুলল না। ধপ করে পানির গ্লাসটা চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে পা বাড়ালো। ফারাক একপাশে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে সবটা দেখছিল। এদিকে আয়ান, ঈশান, ফারহান, মীরা সবাই খাওয়া ছেড়ে উঠে যায়। তোদের আবার কি হলো? খাবে না বলে সব কয়টা ছাদের পেছন পেছন গেল। ছাদ গ্যারেজের দিকে যাচ্ছে তার কালো জিপটা। তখনই পেছন থেকে আয়া নিশান ডাক দিল, ভাইয়া। ছাদের রাগ আরও জেদ খুব গম্ভীর। ছাদ গাড়ি খুলতে যাবে ঠিক তখন, ভাইয়া দাঁড়াও। ছাদ ভুরু কুচকে তাকালো। আয়ান আর ঈশান এসে সরাসরি ছাদকে জাপটে দিল। ফারহান আর মীরাও এসে এরপর দীর্ঘ বলিষ্ঠ হাত দুটি একে অপরের সবার মাথায় হাত বুলিয়ে দিল। এ স্পর্শে কোনো রক্ষতা নেই, আছে এক বড় ভাইয়ের আজন্ম লালিত দায়িত্ব আর অব্যক্ত ভালোবাসা। আলতো করে ওদের হাত সরিয়ে দিল। এরপর কোনো কথা না বলে, কোনো প্রতিজ্ঞা না দিয়ে ধীর পায়ে জিপের ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়িটা গিয়ে ফেলে কাজ ছাড়বে ঠিক তখনই ছাদের দৃষ্টি আটকে যায় দরজার এক কোণে। সেখানে গুটি গুটি হয়ে দাঁড়িয়েছে ফালাক। বড় বড় চোখ দুটো যেন এক অদ্ভুত অস্থিরতার মায়া। হয়তো সবার মতো সামনে সেও যেও না বলার সাহস পায়নি, কিন্তু তার এই নীরব চাহনি যেন অজস্র বার চাঁদকে ফিরে আসার আকুতি জানাচ্ছে। চাঁদ এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ফালাকের ওই চাহনি ছাদের বুকের বাপাশে এক অচেনা মোচড় দিয়ে ওঠে। ছাদ ফালাকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়। নিজেকে শক্ত করে স্টিয়ারিংটা শক্ত করে এক্সিলারেটরে চাপ দেয়। ধুলো উড়িয়ে জিপটা গেট দিয়ে বেরিয়ে যায়। ফালাক এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে যতক্ষণ না গাড়িটা চোখের আড়ালে চলে যায়। মির্জা ভিলার ফটক থেকে শুরু করে ছাদ পর্যন্ত বার্লিনো আলোকসজ্জায় সেজেছে। আর ঈশান আর আয়ানের গায়ে হলুদ। বাড়ির প্রতিটি কোণ উৎসবে আমেজ। সারা বাড়ি সাজানো হয়েছে। বাগানের গাছগুলো ছোট ছোট মরিচ বাতিতে জোনাকির মতো জ্বলছে। সন্ধ্যা নামার বাড়িটা আত্মীয় স্বজন আর কাজিনদের কলকলাতিতে মুখরিত। বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল করা হয়েছে। একপাশে হলুদ আর সাদা কাপড়ের কারুকার্য স্টেজ, যেখানে দুই বর আয়ান আর ঈশান কাঁচামরিচে হলুদের ঘ্রাণ আর সুগন্ধি ফুলের মৌমো গন্ধে ভরে উঠছে বাতাস বাড়ি। আত্মীয় স্বজনের ভিড়ে তিলে তিলে জায়গা নেই। কাজিনরা হই হুল্লোড় করে বেড়াচ্ছে। মীরা আর ফারহান আর সবচাইতে ব্যস্ত তার বান্ধবীদের নিয়ে নাচের মহড়া। এদিকে ফারহান পাঞ্জাবি পরে এদিক ওদিক ছুটছে। ড্রয়িং রুমে বসে কাজিনরা উচ্চস্বরে হাসাহাসি করছে। কেউ কেউ সেলফি তোলায় ব্যস্ত। সব মিলিয়ে বাড়িটা যেন জীবন্ত উৎসবে পরিণত হচ্ছে। কিন্তু এই হাসি খুশি এবং আলোর ভিড়ে একটা অন্ধকার কোণ রয়েছে। সেটা হলো ছাদের অনুপস্থিতি। মির্জাবাড়ির বড় ছেলে, যার নেতৃত্বে এই আয়োজন হওয়ার কথা ছিল, সে আজ 7 দিন ধরে নিখোঁজ। এসব যদিও সবার কাছে স্বাভাবিক। ছাদ প্রায় সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য বাড়ি থেকে চলে যায়, অনেক দিন আসে না। তবে ফালাকের কাছে অস্বাভাবিক। তার মনটা খুঁজতে থাকে ছাদকে। একে বলে হয়তো 3 কবুলের টান। বাড়ির বড় বউ হিসাবে আপ্যায়নের দায়িত্ব পালন করছে। মেহমানদের শরবত দেওয়া, নাস্তার প্লেট এগিয়ে দেওয়া, সবই সে যান্ত্রিকভাবে করে যাচ্ছে। কিন্তু তার মনটা পড়ে আছে অন্য জায়গায়। আত্মীয়রা কানাঘুষো করছে। একে কেউ বলে উঠো, বড় ছেলেটার দেখা নেই। বাড়ি জুড়ে উন্মাদনা এখন চরমে। মোমো গন্ধে চারিপাশ। কাঁচা গাঁদা ফুলের সুবাস আর কাঁচা হলুদের ঘ্রাণ মিলেমিশে একাকার। মীরা আর ফারহান বন্ধুদের নিয়ে ড্রয়িং রুমে বসে নাচের শেষ মুহূর্তে রিহার্সাল করছে। সাউন্ড বক্সে তারস্বর বিয়ের গান। একটু পরে আয়ান ও ঈশানকে সবাই স্টেজে নিয়ে যাবে। ফালাক আজ এক মুহূর্তের জন্য বসার সুযোগ পায়নি। বাড়ির বউ হিসাবে সব দায়িত্ব যেন কাঁধেই। ড্রয়িং রুমে এসে মেহমানদের শরবত আর মিষ্টি এগিয়ে দিচ্ছে। আত্মীয় স্বজনরা তাকে ঘিরে নানান প্রশ্ন করছে। কেউ প্রশংসা করছে তার রূপের, কিন্তু ফালাক সেসব শোনার হাতে সময় নেই। হাতে একটা রুপোলি ট্রেতে সাজানো মিষ্টি নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব ঠিক আছে কিনা। পিতলের বাটিতে কাঁচা হলুদ বাটা, রঙিন ডালিতে সাজানো ফলমূল, মাঝখানে
বড় একটা কেক, সব কিছু একদম নিখুঁত। ফালাক একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে। আয়ান আর ঈশানের এই বিশেষ দিনটাতে যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখে। কাজ শেষ করে ফালাক যখন উপরের দিকে পা বাড়ায় তার তখন তার অবস্থা বেশ আলুথালু। সারাদিন খাটুনি, মাথার ক্লিপটা ঢিলে হয়ে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ছে। এক হাতে একটা বড় ফুলের ডালা, হাতে ঠাসা হলুদের গাঁদা ফুল, অন্য হাত দিয়ে বারবার উন্নত চুলগুলো সামলানোর চেষ্টা করছে। তার এখন জরুরি একটা হেয়ারব্যান্ড দরকার। ধীর পায়ে নিজের রুমে সামনে আসে। সারা বাড়ি তখন আলোয় ঝলমল করছে, প্রতিটি বারান্দায় মরিচবাতির রোশনি। কিন্তু ফালাক দরজার হাত দিয়ে ধাক্কা দিতে ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ফালাক আলতো করে পা টিপে ঘরে ঢুকে। অন্ধকারের ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছে। দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডের দিকে যায়। টিক করে সুইচে তাপ দিতে পুরো ঘরে দুধে আলতা আলোয় ঝলমলে ওঠে। আর ঠিক তখনই ফালাকের হৃৎপিণ্ড যেন থমকে যায়। বিছানার পাশে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে সাদ। তার পরনে কালো শার্ট, দুই পা সামনে টেবিলের উপর তোলা, এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। ফালাক হঠাৎ এই দৃশ্য দেখে ফালাকে এতটাই আঁতকে উঠে যে হাতে থাকা গাঁদা ফুলের ডালাটা সজোরে মেঝেতে পড়ে যায়। ফুল ছিটকে গিয়ে ছাদের পায়ের কাছে পড়ে আর সারা মেঝেতে ছড়িয়ে পড়ে। ফালাক পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো ছানা বড়া। ফালাকের বুকটা ওঠানামা করছে। 7 দিন, দীর্ঘ 7টা দিন এই মানুষটার কোনো চিহ্ন নেই, অথচ সে এখন চোখের সামনে রক্ত মাংস মানুষ হয়ে বসে আছে। সাত কখন এলো? ফালাক কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? সাত কিছু বলে না। বাড়ি এত মানুষ, সবাই আপনার খোঁজ করছিল। সাদের মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কী চলছে। কোনো উত্তর দেয় না, যেন ফালাকের অস্তিত্ব তার কাছে এখন গণ্য। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে লাইটার একটা তীক্ষ্ণ ক্লিক করতেই আগুনের শিখায় ছাদের রুক্ষ মুখটা যেন মুহূর্তে উদ্ভাসিত হয়ে ওঠে। গভীর একটা টান মিশিয়ে ধোঁয়া ছাড়ে। ছাদের মৌনতা ফালাকের মনে হাজার প্রশ্ন ঝুলিয়ে দিচ্ছে। মানুষটা কি রেগে আছে? এই 7 দিন কোথায় ছিল? ফালাক অপলক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছে। গত 7 দিনে কতবার ভেবেছে, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে ফালাক গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। ফালাক মেঝেতে পড়ে ফুলগুলো হাত দিয়ে কুড়াতে লাগলো। তার চুলের সেই ব্যান্ডটা লাগানো হয়নি। তার অবাধ্য চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। সাদ একবার ঘাড় ঘুরে ফালাকের দিকে তাকায়। ফালাক কথা বলতে গিয়ে তোতলাচ্ছে, আমি জানতাম না আপনি এখানে এসেছেন। আমি শুধু একটা ব্যান্ড নিতে এসেছিলাম। সাদ আস্তে করে তার পা দুটো টেবিল থেকে নামালো। চেয়ারের পাশে টেবিলে রাখা ব্যান্ড ফালাক নিতে এসে হাত বাড়িয়ে এতে সাদের কাছে কিছুটা চলে যায়। ফারাক আস্তে ছাদের নাকে বেলি ফুলের সুবাস নাকে, নাক টেনে নেয় ঘ্রাণ। ফ্ল্যাশব্যাক, মির্জাফিরের ফটক দিয়ে ছাদের কালো ও জিপটা ভেতরে। তখন বাড়ির ভেতরে উৎসবে ডামাডোলে তুণ্য। ছাদের মেজাজটা এমনি সপ্তমে চড়ে আছে। আয়ান আর ঈশান যেভাবে দিনরাত তাকে ফোন করে মেসেজ করে অতিষ্ঠ করে তুলছে, তাদের না এসে উপায় ছিল না। ভাই দুটো এই যে তুই না এলে বিয়েই করবো না এসব টেনে এনেছে। গাড়ি থেকে নামতে ঝাঁ চকচকে আলোকসজ্জা বাড়ির আত্মীয় স্বজনের ভিড় দেখতে ছাদের ভিতরে এক তীব্র বিস্মৃতির জন্ম দিল। বিড়বিড় করে ফালতু যত সব আদিক্ষেতা। পকেট থেকে হাত দিয়ে হনন করে ভিতরে ঢুকে সাত কারো দিকে ভূক্ষেপ না করে সোজা সিঁড়ির দিকে পা বাড়ল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির বাঁকে ছাদের দৃষ্টি থমকে আটকে গেল। উপর থেকে নেমে আসছে ফালাক। বসন্ত রঙের সুতি শাড়ি ফালাকের গায়ে দুধে হালতা রঙে যেন এক নতুন মায়া ছড়িয়েছে। হাতে কাছের চুড়গুলো রিনঝিন শব্দ সিঁড়ি প্রতিধ্বনি হচ্ছে। ছাদ এক মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে এলো। ছাদের রুক্ষ বিশৃঙ্খলা মস্তিষ্কে হঠাৎ এক মুঠো স্নিগ্ধ ছুড়ে দিল। বসন্ত রঙের মেয়েটাকে অপার্থিব রূপবতী মনে হচ্ছে। ছাদের কঠোর চোখে চাহনি এক মুহূর্তের জন্য শিথিল হয়ে গেল। সে অপলক দৃষ্টিতে ফালাকের ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। কেন জানি না ছাদের মনে হচ্ছে এই 7টা দিন মেয়েটা যেন আরও একটু বেশি সুন্দর হয়েছে, নাকি এতদিন পর দেখলো বলে তার জন্য বেশি সুন্দর মনে হচ্ছে। ফালাক সিঁড়ি দিয়ে নিচে চলে যায়, কিন্তু ছাদের দিকে একবারও তাকালো না। তার চোখ নিচে। সে ব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে, হয়তো আত্মীয় স্বজনের জন্য কোনো নাস্তা বা শরবত আনতে যাচ্ছে। সে টেরই পেল না তার পাশে ঠিক সেই মানুষটা দাঁড়িয়েছে, যার জন্য সে 7 দিন ধরে চাতক পাখির মতো প্রতীক্ষমান। ফালাক রান্নাঘরের আড়ালে চলে যেতে সাত যেন সম্বিত ফিরে পেল। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। তার বুকের ভিতরে একটা অজানা ধকধকানি শুরু হয়ে গেল, যা সে ঘৃণা করে। নিজেকে সামনে নিয়ে দাঁতে দাঁত চেপে সাত বড় বড় পা ফেলে উপরের
রুমের দিকে চলে গেল। বর্তমান এসি টেবিল থেকে ব্যান্ড নেওয়ার সময় ছাদের কাছাকাছি যেতে ছাদের গায়ে পুরুষালী ঘ্রাণ ফালাকের নাকে আসতে সে চোখ বন্ধ করে ফেলে। ফালাকের বুক ধরপড় করছে। এরপর হঠাৎ ফালাক প্রথম পর্ব পুরো গল্প প্লেলিস্টে। আর তোর প্রেমে উন্মাদ এই দুটো গল্প পরপর চলবে।